চেনা যায়। আচ্ছা, এরপরে পড়ছিলাম হচ্ছে নাউনের প্লেসমেন্ট পড়ছিলাম, আইডেন্টিফিকেশন উইথ প্লেসমেন্ট। আর দিস আইডেন্টিফিকেশন অফ সাফিক্স হবে আইডেন্টিফিকেশন উইথ সাফিক্স, মানে সাফিক্স দ্বারা যদি নাউন চেনা যায়। দ্বিতীয়তে পড়ছিলাম হচ্ছে আইডেন্টিফিকেশন উইথ প্লেসমেন্ট, যে নাউন বসে কোথায় কোথায়, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে। এরপরে হচ্ছে আপনার ড্যাপের পর পড়ছিলাম ডিটারমিনার, আর্টিকেল, প্রিপজিশন, আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই তো। এরপরে হচ্ছে প্রোনাউনে পড়ছিলাম, একটা জিনিসে পড়ছিলাম, তার নাম হচ্ছে ক্লাসিফিকেশন, রাইট? জি স্যার। জি স্যার, একটু রাইট। আর ক্লাসিফিকেশন হচ্ছে আমরা পড়ছিলাম 8 প্রকার, তবে বিভিন্ন বইতে যেহেতু 9 বা 10 প্রকার থাকে, এই 10 প্রকার আমরা টোটালি দেখছিলাম। এর মধ্যে কিছু জিনিস পড়ছিলাম, ছোট ছোট আচ্ছা জিনিস। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ওয়ানের ভেজাল নামে একটা টপিক ছিল, মনে আছে? ওয়ানের ভেজাল, যে ওয়ানের পসেসিভ হিসেবে ওয়ান্স বসে, কিন্তু অপশনে যদি ওয়ান্স না থাকে সেক্ষেত্রে হিজ অথবা হার বসে, মনে আছে? স্যার, এটা তো মনে করাই নাই ওয়ান্স। আচ্ছা, এটা না হলে মূল মূল ক্লাসে যাবো না, সমস্যা নেই। তাহলে একটু আমার মনে থাকবে, চাপ নিয়েন না। এরপরে আসেন অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের মধ্যে আমরা 1 নম্বরে পড়ছিলাম হচ্ছে আইডেন্টিফিকেশন উইথ সাফিক্স, যে যে অ্যাজেক্টিভ গুলাকে সাফিক্স দ্বারা চেনা যায়। পড়ছিলাম হচ্ছে টিভ, সিভ, ফুল, লেস, এগুলো থাকলে অ্যাজেক্টিভ হয়। এরপরে আমরা পড়ছিলাম অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশন, যে অ্যাজেক্টিভকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরিক্যাল, আর হচ্ছে কি প্রোনোমিনাল, মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের ছিল অ্যাডভার্ব। অ্যাডভার্বের মধ্যে আমরা একটা জিনিসই পড়ছিলাম, তার নাম হচ্ছে ক্লাসিফিকেশন। এর মধ্যে আমরা দেখছিলাম যে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, রিজন, ফ্রিকোয়েন্সি, পড়ছি এগুলা। জি স্যার। এমপিটিআর নামে একটা নিয়ম ছিল, পড়াইছিলাম কি? জি স্যার, ম্যানের প্লেস টাইপ পড়াছিলেন। জি হ্যাঁ, স্যার। মানে একাধিক অ্যাডভার্ব যদি একই বাক্যে বসে তখন তারা এই সিরিয়ালটা মেনে চলে, মানে এমপিটিআর এর যে নিয়মটা এইটা। আচ্ছা, এই দুটা লেকচার আমাদের হচ্ছে, প্রথম দুটো লেকচার চলে গেল। এরপরে আসেন আমরা পড়ছিলাম সম্ভবত টেন্স, রাইট? হ্যাঁ, জি আচ্ছা। জি স্যার। টেন্সের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে আহ ওই যে টেন্সের যে 12টা টেন্সের গঠন, তারপরে স্ট্রাকচার। এর মধ্যে আছে আমাদের ছিল যে স্ট্যাটিক ভার্ব আর ডাইনামিক ভার্ব, মনে আছে? মানে স্ট্যাটিক ভার্ব আর অ্যাকশন ভার্ব, ওই যে যে সকল ভার্বের সাথে আইএনজি হয় না সে সকল ভার্বকে মানে স্ট্যাটিক ভার্ব বলি, এবং ওর বাইরে যেগুলো সেগুলোকে সবগুলো বলি অ্যাকশন ভার্ব অথবা ডাইনামিক ভার্ব। হয়েছিল এটা? জি স্যার। জি স্যার। স্যার, স্টেটিক বার পড়াইছিলেন। মানে স্ট্যাটিক ভার্ব ব্যতীত অন্যান্য দুনিয়ার যত ভার্ব আছে সেই ভার্বগুলোকে নাম কি দিছিলাম? অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব। অথবা ডাইনামিক ভার্ব। এখানে আরো ছিল ফর এবং সিন্স এর একটা নিয়ম জি পড়ছিলাম, স্যার। জি স্যার, যে ফর কোথায় বসে আর আর কোথাও সিন্স কোথায় বসে। এরপরে হচ্ছে আমরা পাস্ট পারফেক্টের একটা ইয়ে পড়ছিলাম, যে পাস্ট ইনডেফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট, যে জি স্যার। অতীতকালের দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা বেশি পুরাতন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা কম পুরাতন সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এই তো। জি এরপরে কি আর কিছু পড়ছিলাম? স্যার, করেছিলেন সাম রুলস অফ সিকোয়েন্স অফ স্যার। টেন্স, হ্যাঁ। এটা পড়েছিলেন। হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্সের দুটো নিয়ম ছিল, এই তো। জি এই কয়েকটা হচ্ছে আমরা টেন্স থেকে পড়ছি, সিকোয়েন্স অফ টেন্সের দুইটি নিয়ম। পরে ফাইনাইট গঠনের শর্ত পাঁচটি 5টি। শর্ত। তাহলে তো হয়েছেই, ফাইনাইট ভার্ব গঠনের 5টি শর্ত। এই কয়েকটা হচ্ছে আমরা কোথায় পড়ছি? টেন্সের মধ্যে। সবার হয়েছে? জি আচ্ছা,
এখনো কিন্তু ক্লাস শুরু করি নাই, এটা জাস্ট আপনাদের গত আমরা স্যার 4টা আমাদের ক্লাসে মনে হয় অ্যাকশন ভার্ব লিখছিলেন না মনে হয়, স্টেটিভ ভার্ব লিখছিলেন আর কি। ওই স্ট্যাটিক ভার্বের বাহিরে দুনিয়াতে যত ভার্ব আছে সবগুলোকে বলা হয় স্ট্যাটিক অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমরা পড়ছিলাম ক্লজ, মানে সেন্টেন্স এন্ড ক্লজ, লেকচার 4-এ, তাই তো? জি স্যার। জি স্যার। সেন্টেন্স এন্ড ক্লজ এর মধ্যে আমরা হচ্ছে দেখেন এখানে কি কি দেখছিলাম। প্রথমত কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড চিনবেন এখন। জি স্যার। জি আর সিম্পল কমপ্লেক্স চিনতে গিয়েই আমরা কনজাংশন সম্পর্কে আইডিয়া নিছিলাম। জি স্যার, সাবঅর্ডিনেট কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন কয় প্রকার বলেন তো? 3 প্রকার, শিওর? সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোরিলেটেড। 3টা। সেটা হচ্ছে প্রথমত সাবঅর্ডিনেটিং, 2 নাম্বারটা কি? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, আরেকটা বলছিলাম কি? কোরিলেটিভ। 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 এই কোরিলেট। কনজাংশন হচ্ছে 3 প্রকার। এটা আমার চেয়ে আপনারা ভালো পারেন। নট অনলি থাকলে বাটলস বসাই, আইদার থাকলে অর বসাই, নাইদার থাকলে নর বসাই, এই যে একটা থাকলে আরেকটা বসাইতে হয়, এটাকে মূলত বলা হয় কো রিলেটিভ। এর বাংলা হচ্ছে পরস্পর পরস্পর মানে পরস্পর সম্পর্কযুক্ত। মানে একটা থাকলে আরেকটা বসে, যেমন নট অনলি থাকলে আপনি কি বসাইতে বাধ্য? বাট But অলসো। অলসো। কথা। লেকচার 5-এ তো দেখছিলাম ট্রান্সফরমেশন, তাই না? জি স্যার। আর ট্রান্সফরমেশনের পাশাপাশি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আপনাদের অন্যান্য চাকরির পরীক্ষাগুলো কিভাবে নিবেন। আচ্ছা, ট্রান্সফরমেশনের পাশাপাশি দেখছিলাম কি আপনার অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আপনারা কিভাবে একটা প্রিপারেশন নিবেন, মানে টোটাল একটা ওভারভিউ টাইপের দিছিলাম, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা তো আমার সাথে ক্লাস করছেন মোটামুটি 5টা। তো আপনাদের কাছে কি পড়াটা ইফেক্টিভ মনে হচ্ছে না? আরো যদি কোনো মতামত থাকে আপনারা দিতে পারেন, আমরা চাইলে আরো বেটার করতে পারি এটাকে। আপনাদের যদি যে কোনো মতামত থাকতে পারে বা থাকলে সাদরে আমন্ত্রিত, যে কোনো পরামর্শ, অভিযোগ, আবদার, অনুরোধ, যেটা মন চায়। আছে এরকম কিছু? না স্যার। শরম পায়েন না, নির্দ্বিধায় বলতে পারেন আমাকে। ওকে, নাকি বলতে শরম পাইতেছেন কোনটা? আচ্ছা, লিটারেচার আসেন। লিটারেচার কিংবা সাহিত্যে মার্ক থাকে হচ্ছে 15। কোথায় সেটা? বিসিএস এ। এখন অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো থাকে, সাধারণত ব্যাংকের পরীক্ষায় দুটো একটা লিটারেচার দিলে দিতে পারে, মানে এই লিটারেচারটা শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক। অন্যান্য চাকরি পরীক্ষায় সাধারণত খুব একটা লিটারেচার দেয় না বললেই চলে। এবং এই লিটারেচার রিটেনে নাই, মানে রিটেনে কোনো লিটারেচার নাই। তাহলে আপনাকে লিটারেচারটা পড়া লাগছে শুধুমাত্র কিসের জন্য? প্রিলির জন্য, মানে অনলি ফর প্রিলি। এখন যখন আপনি কোনো জিনিস শুধুমাত্র প্রিলির জন্যই পড়বেন, তখন চেষ্টা করবেন একদম এত ডিপ থেকে না পড়তে। ঠিক আছে? তার মানে আপনাকে ধারণা রাখতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কেই লিটারেচারের। এই জন্য লিটারেচার একদম 15-র মধ্যে 15 পাইতে হবে এরকম চিন্তা রাখবেন না। আপনাদের চিন্তা থাকবে 10 থেকে 12-র মধ্যে একটা মার্ক উঠানো। এই হচ্ছে আপনার টার্গেট। মানে আপনি 15-র মধ্যে 15 পাওয়াটা রীতিমতো অসম্ভব। যদি আপনি লিটারেচার স্টুডেন্ট হন তাহলে ঠিক আছে। তাহলে আপনার টার্গেট কত থাকতেছে? 10 থেকে 12। এখন লিটারেচার থেকে কি কি পড়তে হয় সে তার একটা ছোট্ট নমুনা বলি। সেটা হচ্ছে প্রথমত আপনাকে দেখতে হবে হচ্ছে যুগ বিভাগ। আমরা যেমন বাংলার মধ্যে 3টা যুগ পড়ি, প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে
আধুনিক যুগ। কিন্তু ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলা অনেক ভেজাইলা, মানে এখানে অনেকগুলো যুগ আছে। হুম। তো এই যুগ বিভাগগুলো আপনাকে পড়তে হবে, এবং যুগ বিভাগগুলো অবশ্যই মনে রাখতে হবে সাল সহ। 1 নাম্বার। দ্বিতীয়ত কথা হচ্ছে কোন সাহিত্যিক কোন যুগে বিলং করে, অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে এই সাহিত্যিক নিজের কোন যুগে বা কোন যুগের সাহিত্যিক। বাংলায় যেমন আসে যে কোন দশকের সাহিত্যিক, তো ইংরেজিতে সরাসরি ভাবে আসতে পারে যে হচ্ছে কোন সাহিত্যিক কোন যুগের। ঠিক আছে, তাহলে এগুলো একটু লিখবেন যে কি টাইপের প্রশ্ন, তার একটা নমুনা দেখি। কোন সাহিত্যিক কোন যুগের। এরপরে হচ্ছে যে আপনার লিটারারি বা সাহিত্যকর্ম যেটা বলে, লিটারারি ওয়ার্কস অফ লিটারারি ওয়ার্কস, এখানে অবলিক দিয়ে লিখেন সাহিত্যকর্ম। যে হচ্ছে নিচের সাহিত্যটি কে রচনা করছে, অথবা কোন একজন সাহিত্যিকের নাম দিয়ে বলতে পারে তার রচনা কোনটি, এটা একটা। তারপরে হচ্ছে কোন সাহিত্যকর্ম কি ধরনের রচনা। ঠিক আছে, বাংলায় যেমন আসে নিচের কোনটি প্রবন্ধ। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটা কবিতা। তাহলে এটাও এখানে ইংরেজিতে আসতে পারে যে কোন সাহিত্য কোন টাইপের বা হচ্ছে কোন ধরনের। এবং এই যে সাহিত্য কর্মগুলো থেকে মাঝে মধ্যে দেখবেন কোটেশন আসবে। কোটেশন বলতে হচ্ছে আপনাকে একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যে হচ্ছে এই লাইনটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, বা একটা কবিতার লাইন দিয়ে বলতে পারে এটা কোন কবিতা থেকে লাইন নেওয়া হয়েছে, এই টাইপের কথা। ঠিক আছে, মানে হচ্ছে এটাকে আমরা সাধারণত বলি কোটেশন। কোটেশন তো আরো একটা জিনিস হয় যেটা হচ্ছে উক্তি। তাহলে হচ্ছে আপনার মানে বিভিন্ন সাহিত্যকর্মের বা বিভিন্ন রচনার গুরুত্বপূর্ণ লাইন, বিভিন্ন রচনার গুরুত্বপূর্ণ লাইন। এখন এই যে কোন সাহিত্যিক কোন যুগের, এটা আসলে সব সাহিত্যিক সম্পর্কে জানা সম্ভব না। এই জন্য মোটামুটি কিছু ইম্পর্টেন্ট গুলো আমরা পড়বো, বা হচ্ছে আমি বলে দিব। তাহলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লাইন, এটা একটা। এন্ড লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আপনার এই বিভিন্ন যে সাহিত্যিক আছে, বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উক্তি দিছে, মানে কোটেশন বা উক্তি। কার কোটেশন? অফ রাইটার্স, অর্থাৎ অথবা আমরা বলতে পারি অথর্স। ঠিক আছে, এই হচ্ছে আপনার মোটামুটি লিটারেচার থেকে এই জিনিসগুলো পড়া লাগে। হুম। আচ্ছা, লেখা শেষ এ পর্যন্ত। জি স্যার। এখন আসেন আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে যুগ বিভাগ, এবং যুগ বিভাগগুলো দেখার সময় চেষ্টা করব যে হচ্ছে প্রত্যেকটা যুগের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক গুলো থাকে বা যেটা না পড়লেই নয়, সেগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমটাতে আসেন। যুগ বিভাগগুলো আজকে শেষ করে দিব, কারণ হচ্ছে এই সালগুলো জাস্ট মনে রাখবেন। প্রথমতম যে যুগটা আছে বা পিরিয়ড আছে, এটাকে বলা হয় হচ্ছে দা ওল্ড ইংলিশ পিরিয়ড। দা ওল্ড ইংলিশ পিরিয়ড, এটা একটা অপর নাম আছে। এর অপর নাম কি? অ্যাংলো সেকশন পিরিয়ড। এর অপর নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখন এই এখন বলতে পারেন যে ভাই এই অ্যাংলো স্যাক্সন নামটা আসলো কই থেকে? যে তখন ইংল্যান্ড কিন্তু স্বাধীন ছিল না। আর এটার সময়কালটা হচ্ছে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত। এটা হচ্ছে আপনার সময়কাল। তো এই সময়টাতে ইংরেজরা কিন্তু স্বাধীন ছিল না। তখন তারা একটা অন্য দেশের অধীনে ছিল। সেই দেশটার নাম হচ্ছে জার্মান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু এক্সট্রা কথা লিখবেন যে এই স্যাক্সন হচ্ছে একটা জাতি, আর এই স্যাক্সনদের ভাষা ছিল জার্মান। স্যাক্সনদের ভাষা ছিল জার্মান, এবং ইংল্যান্ড ছিল এই স্যাক্সন জাতির অধীনেই।
আমাদের বাংলা সাহিত্যে যেমন আছে হচ্ছে আপনার কি প্রাচীন যুগ, এই ইংরেজিতেও আছে হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, বা হচ্ছে যেটাকে আমরা বলি দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখন এই সময়কালটাতে আসলে সাহিত্যিক সেভাবে পাওয়া যায় না, তারপরেও কিছু কিছু সাহিত্যিক আমরা একটু দেখবো যে, বা গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক গুলা, সেগুলো একটু দেখা যাক। স্যার কি লিখছেন? স্যাক্সন জাতির জাতির ভাষা নেই। অধীনে, অধীনে স্যাক্সনদের ভাষা ছিল জার্মান। ও, আমার বাংলা হাতের লেখা চাইনিজ রে ভাই, একটু কষ্ট করে বুঝে নেন। স্যার কি লিখছেন আপনি বলেন, যার মধ্যে যে ভাষা ছিল। স্যাক্সনদের ভাষা ছিল জার্মান এবং ইংল্যান্ড ছিল স্যাক্সন জাতির অধীনে। অধীনেই। ডান। জি স্যার। আমার বাংলা হাতের লেখা দেখে আমার মনে মনে গালি টালি দিয়ে না আবার। না স্যার, ঠিক আছে। এটা যথেষ্ট বোঝার মতো। হাই রে ভাই, আমি নিজেই বুঝি না, আপনি কেমনে বুঝেন না আপা? স্যার একবার বলিয়েছেন না। এই জন্য তো বলে বলে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। ওকে, এখন গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক গুলো আছে, এক নম্বরে আসেন, তার নাম হচ্ছে কেইডম্যান, CAEDMON। ক্যাডমনও বলে, আবার অনেকে কেইডমনও বলে। তো আপনারা, আমরা বাঙালি তো ক্যাডমন নামেই জানি। এখন বলেন স্যার তো, বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না, কেন ভাই? বাকিরা লেখাগুলো কি, ঠিক মতো দেখা যাচ্ছে না। বাকিরা কি দেখতে পারতেছেন? না স্যার। জি স্যার। জি স্যার, লেখা স্যার, দেখা দেখা যাচ্ছে তো। যাচ্ছে। দেখা যাচ্ছে তো ক্লিয়ার। তাহলে আপনাদের আবার কি সমস্যা হইল? মানে যে লেখাগুলা, আচ্ছা স্যার অন দেখা যাচ্ছে। আপনার মনে হয় তাহলে স্ক্রিন জুম আউট জুম ইন হয়ে গেছে, এই টাইপের হতে পারে। আচ্ছা, এখন বলেন তো যে বাংলা সাহিত্যের আদি কবি কে? আদিকবি লুইপা। লুইপা। ঠিক আছে, এই কেডমনকে বলা হয় হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি। এই জন্য লিখবেন ইংরেজি সাহিত্যের আদি কবি, যেটা বাংলা সাহিত্যে হচ্ছে লুইপা। তার একটা উপাধি আছে, আপনারা নোট গুলো কিভাবে করবেন সেটা একটু বলে দিই আপনাকে। এই একটু নোট করে পড়বেন, তাদের সুবিধা হবে, কারণ লিটারেচার কোনো বই থেকে যদি পড়েন, তাহলে আপনাকে তো নোট করতে বই থেকে পড়াই লাগবে, কিন্তু আপনি যদি ওই বইটাকেই পরবর্তীতে রিভাইজ দিতে যান, মানে পড়ার পরে, তাহলে আপনি একটু বিপদে পড়বেন। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন যে লিটারেচারের নোট করে নিতে। নোটগুলো এভাবে পড়বেন যে কেইডমান কি ইংরেজি সাহিত্যের আদি কবি, তার তাহলে উপাধি কি? তার একটা উপাধি হচ্ছে ফাদার অফ ইংলিশ সিক্রেট সং, ফাদার অফ ইংলিশ সিক্রেট সং। আর তার যে বিখ্যাত সাহিত্যকর্ম, বা যেটার জন্য সে আসলে পরিচিত, সেই বিখ্যাত সাহিত্যকর্মের নাম হচ্ছে প্যারাফ্রেজ। 2 নম্বরে আসেন। 2 নম্বর হচ্ছে CYNEWOLF, কাইনে উলফ অথবা কেনে উলফ বলে। ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে লিখি কাইনে উলফ। তো তার বিখ্যাত সাহিত্যকর্মের নাম হচ্ছে জুলিয়ানা। আচ্ছা, এটা একটা কবিতা। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান তো ভাই, আমার দরজায় কে জানি আসছে, হোল্ড।
আপনারা আছেন? জি স্যার। জি স্যার। আমি এক্সট্রিমলি সরি ভাই, আমার বাসায় হঠাৎ করে একজন নক দিছিল তো, এই জন্যই। ওকে স্যার। ওকে, 3 নম্বরে আসেন। 3 নম্বর হচ্ছে, স্যার আপনি কি বাসায় একলা? না ভাই, আমার ফ্যামিলির লোক আছে, কিন্তু আরেক রুমে তো আমরা শুনতে পাইনি। যাই হোক, সেইন্ট ভেনারেবল বেডে। আচ্ছা, এই কথাটাকে একটু আপনারা ভাঙেন। ভাঙলে যেটা হবে, এই নামটার মধ্যে একটু দেখেন, বলেন তো সেইন্ট মানে কি? সাধু বা সন্ন্যাসী। সাধু। সাধু বা সন্ন্যাসী। এই যে ভেনারেবল কথাটা আসছে, এটা কিন্তু আসলে নামের অংশ না। এই ভেনারেবল হচ্ছে একটা অ্যাজেক্টিভ থেকে উৎপন্ন হয়। এখন আসেন, এই যে ভেনারেট, আপনারা কি জানেন যে ভেনারেট শব্দের অর্থ কি? ভেনারেট শব্দের অর্থ হচ্ছে পরম শ্রদ্ধা করা। পরম শ্রদ্ধা করা, বা এটাকে আরো বাংলা ভাষায় যদি বলেন তাহলে সেটা হচ্ছে পুজো করা টাইপের। হ্যাঁ, মানে কাউকে যখন আপনি একদম পরম শ্রদ্ধা করবেন, যার কাছে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, সেটাকে সাধারণত পূজা করার মধ্যে বলে। এই ভেনারেট থেকে আসছে হচ্ছে ভেনারেবল। তাহলে ভেনারেবল শব্দের অর্থ কি? পরম শ্রদ্ধেয়। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই ভেনারেট শব্দটা তো জেনে রাখবেন, ভেনারেট। ভেনারেট মানে হচ্ছে পরম শ্রদ্ধা করা। এখন ভেনারেটের সাথে একটা শব্দ আপনাদের প্যাচ লাগতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে, ওটাও জেনে রাখেন, এনারভেট। এখন এনারভেট মানে আবার কি? এনারভেট মানে হচ্ছে উইকেন। উইকেন মানে কি বলেন তো? দুর্বল করা। দুর্বল। দুর্বল করা। মানে যখন আপনি কোনো কিছুকে দুর্বল করে ফেলবেন বা সেই চেষ্টা করবেন, তখন সেটাকে বলা হয় এনারভেট, মানে এক কথায় উইকেন। অথবা আরো একটা মিনিং হয় শক্তিহীন করা, কাউকে একদম শক্তি মানে নিংড়ে নেওয়া, সেটাকে বলা হয় এনারভেট। এখন আমার নিজস্ব যখন পড়তাম, তখন এই দুইটা শব্দে আমার প্যাচ লাগতো, ভেনারেট আর হচ্ছে এনারভেট। মনে থাকবে দুইটা? জি স্যার। স্যার কবির নাম। হ্যাঁ, স্যার এটা কি কবির নাম কোন? হ্যাঁ, এটা কবির নাম আর কি ভাই, কি করবো বলেন। এখন তার আসলে উপাধি আছে। সেই উপাধিটা হচ্ছে ডক্টর অফ দ্য চার্চ। ডক্টর অফ দ্য চার্চ, অথবা ফাদার অফ লার্নিং বলা হয়। ভাই এগুলা বাদ দিস। নকিব ভাই কিছু বলতেছেন? 4 নম্বরে আসেন, কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেট। আচ্ছা, দেখেন তার নামের শুরুতে কি আছে? কিং। 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 তার মানে সে আসলে কি ছিল? তিনি রাজা। তিনি আসলে রাজা ছিলেন। এই জন্য রাজারা কি করে? শাসন করে না?
জি জি স্যার। স্যার। এই জন্য তার একটা উপাধি ছিল, যে উপাধিকে বলা হয় আইনের শাসক। আর এটাকে যখন আপনি ইংরেজিতে ট্রান্সফর্ম করবেন তখনই হবে হচ্ছে দা ল গভর্নিং। ল যে গভর্ন করে, সহজ কথা, অর্থাৎ এটাই হচ্ছে আপনার আইনের শাসক। আর তার একটা বিখ্যাত বই আছে, সে বইটার নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল। স্যার আইনের দা শাসক, স্যার এটা কি স্যার উপাধি? হ্যাঁ, আইনের শাসক হচ্ছে উপাধি। আর সে যে বইটা লিখছিল সেটা হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল। আচ্ছা, এখন এখানে বলতে পারেন যে ক্রনিক্যাল শব্দের অর্থ কি? ক্রনিক্যাল শব্দের অর্থ হচ্ছে ঘটনাপঞ্জি। তাহলে তখন বলেন তো কোন জাতি শাসন করতেছিল? স্যাক্সন জাতি। আর সেকশন স্যাক্সন জাতির রাজা ছিল কে? কিং কিং আলফ্রেড দ্য আলফ্রেড। গ্রেট। সে বিখ্যাত কিসের জন্য? সে একটা বই লিখছিল যেখানে এই স্যাক্সন জাতির শাসনকালটা উল্লেখ করা ছিল বা একটা ঘটনাপঞ্জি আকারে ছিল। এই জন্য দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল। তাহলে ক্রনিক্যাল অর্থ হচ্ছে আপনার ঘটনাপঞ্জি। ঘটনা। আর যেহেতু এই দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল এটা সাধারণত লেখছিল কি গদ্যে, কারণ এটা তোর কবিতা আকারে সে লিখে নাই, কারণ ঘটনাবন্দি সাধারণত কবিতা আকারে হয় না। ঠিক আছে, তাহলে এটা কি গদ্য বা গদ্য গ্রন্থ? তাহলে দেখেন তো এর আগে কি কোনো সাহিত্যিক আর গদ্য লিখছিল? লিখে নাই। না স্যার। তার মানে এটাকে বলা হয় হচ্ছে ইংরেজি গদ্যের আদি নিদর্শন। মানে এই যে বইটা দেখতেছেন এটাকেই বলা হচ্ছে ইংরেজি সাহিত্যের বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে এই গদ্যের ইংলিশ কি? বলেন তো গদ্যের ইংলিশ কি? প্রোস। প্রোস মানে হচ্ছে গদ্য। আর এই প্রস থেকে একটা শব্দ আসছে। এখন বলেন তো যে গদ্য কি মধুর হয় নাকি বিরক্তিকর হয়? তা হয়, কিন্তু সাধারণত ছন্দ কোথায় থাকে? কবিতায়। এই তো, ছন্দে ছন্দে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রোস মানে হচ্ছে গদ্য। গদ্য বেশিরভাগ সময় একটা ওই যে রিডিং পড়ার মতো অবস্থা অনেক দাঁড়ায়। এই বড়। জন্য প্রোস থেকে একটা শব্দ আসে ইংরেজিতে, সেটাকে বলা হয় প্রোসাই। প্রোসাই শব্দের অর্থ কি? গাম্ভীর্যপূর্ণ। ধরেন আমি খুব গাম্ভীর্যপূর্ণ হচ্ছে আমার ভিতরে কোনো চঞ্চলতা নাই, ঠিক আছে, আমি খুব গম্ভীর হয়ে থাকি, মানে কিছু আছে না যেগুলোকে আমরা বাংলায় বলি ভাবালা পাবলিক বলি। জি স্যার। এই প্রোসাইক শব্দের অর্থ হচ্ছে গাম্ভীর্যপূর্ণ। অথবা এটাকে নিরসও বলা যায়, নিরস, কারণ কাব্যে রস থাকে, গদ্যে রস থাকে না, এই জন্য এটাকে গাম্ভীর্যপূর্ণ বা নিরসও বলা যায়। আর এটারই যখন সিনোনিম হিসাবে আসবে, নিরস মানে কি একঘেয়ে জিনিস না, জি স্যার। তখনই একটা সিনোনিম চলে আসে যার নাম হচ্ছে ডাল, মানে মরা। আর একটা শব্দ আসে মোনোটোনাস। মোনোটোনাস মানে হচ্ছে ওই যে একঘেয়ে বা বিরক্তিকর। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যুগে আসলে কেন সেভাবে সাহিত্যকর্ম রচনা হইল না বা খুব কম দেখতেছেন? কারণ সময়কালটা দেখেন 450 থেকে 1066, তার মানে প্রায় 616 বছরের মতো। তাহলে এই সময় সাহিত্যকর্ম কিন্তু খুবই অল্প। এখন বলতে পারেন কি কারণে? বাংলা সাহিত্যের একটা অন্ধকার যুগ আছে, ইংরেজিতেও আছে। তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কেন নেমে আসছিল? কারণ সেই সময়টাতে বাংলায় তুর্কি শাসন আমল শুরু হয় 1204 সাল থেকে। অর্থাৎ তুর্কিরা হচ্ছে সাহিত্যকর্ম সেভাবে আপনার স্পন্সর করতো না বা তারা চাইতো না। এই জন্য স্যাক্সন গুলো হচ্ছে কি করতো সেই সময়ে, সেই সময় সাহিত্য চর্চা একটা নিষেধাজ্ঞা দিছিল যে তোমরা সাহিত্য চর্চা গুলো তোমাদের শাস্তি হবে।
এবং তারা খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল, এবং তারা ম্যাক্সিমাম টাইম কি করতো, এই যে ইংরেজদের তারা দাস দাসীদের রূপান্তর করছে বা করতো সেই সময়। এই জন্যই সেই সময় কিন্তু সাহিত্যকর্ম সেভাবে রচনা হয় নাই। দ্যাটস ওয়াই এই সময়টাতে সাহিত্যকর্ম খুবই অল্প। এখন তার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে যেটাকে বলা হচ্ছে হচ্ছে একটা এপিক বা হচ্ছে মহাকাব্য, যেটাকে বলি বেউলফ। BOWULF। এটাকে বলা হচ্ছে বেউলফ। এই মহাকাব্যের যে রচয়িতা, এই রচয়িতা আসলে কে আমরা জানি না। মানে এরকম অনেকগুলো রচনা, মানে রচয়িতা এখানে আছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যেহেতু প্রথম বা ফার্স্ট এপিক বলা যায়, মানে আর্লিয়েস্ট এপিক, মানে প্রথম মহাকাব্য। এখন মাঝে মধ্যে কিন্তু আপনারা বাংলা পড়ার সময় পড়বেন বা হচ্ছে সাধারণ জ্ঞান পড়বেন, পৃথিবীতে জাত মহাকাব্য আছে 4টা। আবারও বলি, পৃথিবীতে জাত মহাকাব্য হচ্ছে 4টা। একটা হচ্ছে মহাভারত, রামায়ণ, আর বাকি দুটো হচ্ছে হোমারের রচনা, একটা ইলিয়াড আর একটা কি বলেন তো, ওডিসি। ওডিসি। তাহলে আর্লিয়েস্ট এপিক মানে প্রথম মহাকাব্য, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটা বলেন তো? মেঘনাদ বধ মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে একটা হিরোইক এপিক, মানে এখানে হচ্ছে আপনার হিরোইজম মানে প্রকাশ করছে, হিরোইক এপিক। আর এখানে টোটাল লাইন ছিল হচ্ছে 3182টা ইন টোটাল। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে এই বেউলফটা কি? এই বেউলফই হচ্ছে এই মহাকাব্যের নায়ক, মানে সেটা হচ্ছে তার নামে নামাঙ্কিত। আপনারা ইয়ে পড়ছেন না বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে রূপকথা, উপকথা, ব্রতকথা, এই 3টা বোঝেন? আমি একটু বলি যে ব্রত কথাটা জিনিসটা কি। ব্রত মানে হচ্ছে পণ, হ্যাঁ, তো যেখানে নারীর পণ সম্পর্কে কথা বলা হয়। যেমন কোনো একটা নারী চিন্তা করছে, যেমন হচ্ছে আমার স্বামী ভালো কিছু না করা পর্যন্ত আমি কিছু একটা করব না, বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সে অফ রাখবে, এটাকে বলে ব্রত কথা। তাহলে প্রশ্ন আসতে পারে উপকথা কি? উপকথা হচ্ছে বিভিন্ন রচনা দেখবেন যেগুলো পশু পাখিদের কথা বলা হয়, ঠিক আছে। এই জন্য মাঝে মধ্যে প্রশ্ন আসে যে পশু পাখিদের কথা বলা হয় কোন ধরনের সাহিত্যকর্মে, সেটাকে বলা হয় কি? উপকথা। পশু পাখিদের নিয়ে রচিত সাহিত্যকর্ম, এটাকে বলা হয় উপকথা। আর ব্রত কথা হচ্ছে নারীর সাথে সম্পর্কিত। আর বলতে পারেন যে পুরুষদের সাথে ব্রত মানে কেন গেল না? আর পুরুষরা আসলে সেভাবে পণ করতে পারে না, আমরা ভাঙিয়া ফেলি, রাখতে পারি না, জি স্যার। ঠিক আছে। তার একটা নমুনা বলি, এটা হচ্ছে মাঝে মধ্যে দেখবেন ফ্রেন্ড সার্কেলে কিছু মানুষ বিড়ি খায় বা সিগারেট খায়, সে বলে যে কালকে থেকে ছেড়ে দিব বা আজকে থেকে ছাড়বো। এই কাল আর তার কোনো জীবনে আসে না। আবার বলে পড়াশোনার সময় পরের সেমিস্টারে কোপায় দিব। কোপ যে কে খায়, পড়াশোনা নাকি আমরা, এটাও বুঝে উঠতে পারি না। হয় এরকম। जी सर। আর হচ্ছে রূপকথা। রূপকথা হচ্ছে রাজা রাজরাদের নিয়ে যে ঘটনা, মানে যেখানে হচ্ছে বীরত্ব বলা হয়, মানে রাজা বা হচ্ছে যে কোনো নায়ককে একদম অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়, এই টাইপের রূপকথা। যেমন এই যে অনেক আপুরে স্বপ্ন দেখে যে তার স্বপ্নের মানুষ ঘোড়ায় চড়ে আসবে, ঠিক আছে, দেখেন না? জি স্যার। আপনি কেমনে জানেন এটা আপুরে না কইবো? আপনি কেন কইবেন? স্যার আপনারা কথা বলতেছে তো তাই জি স্যার বললাম। আপুরে মনে হয় শরম পাইছে, যাই হোক। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ক্লাসে বারবারই বলি কথা বলতে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, নারী পুরুষ নির্বিশেষে আপনারা সবাই কথা বলতে পারবেন, যে কোনো প্রশ্ন সাদরে আমন্ত্রিত। ওকে, এই ফ্রিডম পাওয়ার পরে এখন আপনি শরমও পাইতে পারেন, কথা বলতে পারেন।
স্যার এই একদম। মহাকাব্যে না না না, কথা বলতে বুঝাচ্ছি, শুনেন আমি আমার প্রথম উদ্দেশ্যটা কি জানেন? আচ্ছা, আমি প্রথম উদ্দেশ্যটা কি জানেন? আপনারা যেন এই কোর্সটা শেষ করার পরে কোনোদিন যেন বলতে না পারেন যে হচ্ছে আমি শিখতে পারিনি একটা বিষয়। আমরা বিভিন্ন জন, যেমন এখানে ক্লাস করতেছি মোটামুটি ধরেন 45 থেকে 50 জন। আপনারা স্কুল জীবনে বা কলেজ জীবনে মিনিমাম একজন করে যদি এক একজন টিচারের কাছে পড়েন, তাহলে 45 জন 45টা ভিন্ন টিচারের কাছে পড়ছি না? জি স্যার। সবাই তো আর এক জায়গা থেকে আসি নাই, তাই না? তাহলে যেহেতু জি 45 জন 45টা রিজিয়ন, 45টা কালচার, 45টা টিচারের কাছ থেকে আসছি, সো আমাদেরকে একটা প্ল্যাটফর্মে যখন আমাদেরকে আগাইতে হবে তখন ইউনিফর্ম ওয়েতে আগাইতে হবে। এখানে কোনো হিংসা করবেন না কাউকে, কোনো পার্সোনাল অ্যাটাক কাউকে দিবেন না, কোনো অপমানজনক কথা বলবেন না, ঠিক আছে? আর যে কোনো বিষয়, সামান্যতম বিষয় যদি কনফিউশন থাকে, যদি বলেন হি গোজ টু স্কুল ইএস কেন হইলো, আমি তাতেও অবাক হব না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি একদম ফিয়ারলেস শিখবেন, কোনো ভয় নাই, একদম রিল্যাক্সে থাকেন। যতটুকু পড়াবো এতটুকু মানে কোশ্চেন সলভ করবেন, দেখবেন আপনার ঘাটতি হবে না। ওকে? আর যখন গতি উঠাবেন তখন এত পিছায় পড়েন না। যেমন আমি 2টা লেকচার করাইলাম, আপনি 2 লেকচারে কোনোটাই সলভ করলেন না, তখন কিন্তু আপনি এই পেসটা বা এই গতিটা ধরতে পারবেন না। আবার যদি আমার আগে আগে দৌড়ান তাও বিপদ আছে, তাহলে তখন হতাশ হবেন। অতএব আমার সাথে যান, যে টপিক পড়বেন ওই টপিকের কোশ্চেনগুলো সলভ করেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি স্যার। জি স্যার স্যার। জি আপু বলেন। স্যার বেওলফ এটা কি? এটা তো একটা মহাকাব্যের নাম। জি, স্যার এটা কি? মহাকাব্যটা মহাকাব্যটা একটা নায়কের নামে নামকরণ, ওই মহাকাব্যের নায়কের নামও হচ্ছে বেউলফ। জি স্যার, এই মহাকাব্যটা কে লিখছে? এই মহাকাব্যের রচয়িতা পাওয়া যায় নাই, ঠিক আছে? মানে অজ্ঞাতনামা কোন একজন অ্যাংলো স্যাক্সন কবি। যেহেতু সেই সময়টা যেহেতু সেই সময়টা সাহিত্যকর্ম নিষেধাজ্ঞা ছিল, শাস্তির ব্যবস্থা ছিল, এই জন্য কেউ রচনা করলেও বলতো না, এই জন্য তার পরিচয় আসলে জানা যায় নাই। ওকে? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য মিডল ইংলিশ। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, না না, এরকম কোনো বই আপনাকে অফার করবে না। হ্যাঁ, আর আমি যেভাবে বলতেছি এটা কোনো বই থেকে না, আমি ওয়ার্ড গুলা জানি জন্যই রিলেট করতে পারি। তো আপনি যখন ওয়ার্ড শিখবেন আপনি তখন রিলেট করতে পারবেন, এর আগে কোনো বই আপনাকে এভাবে দিবে না। এই যে আপনি কোনো শব্দই পাবেন না বা কোথাও পাবেন না এই প্রোসাইক শব্দের উৎপত্তি কোথায় বা আসলো কই থেকে, ঠিক আছে? বা এই যে মনোটোনাস এই শব্দের বা উৎপত্তি কি, ঠিক আছে? আপনি চিন্তা করেন মনোটোনাস মানে কোথা থেকে আসছে, আমি একটু বুঝি, বলেন তো মনো মানে কি? এক, মনে মনে এক। মনো মানে পাবেন না। আচ্ছা, আহ, আমি একটু বলি, সেটা হচ্ছে এরকম কোনো বই আদৌ আছে কিনা আমার আসলে এখন পর্যন্ত জানা নেই, কারণ আমি ওভাবে পড়ি নাই। এক, তো আপনি যেহেতু বলছেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব যে হচ্ছে যদি এরকম কোনো ক্যাটাগরি ধরে পাওয়া যায় আমি আপনাকে বলবো, অথবা যদি আমার পক্ষ থেকে কোনো শিট দেওয়া যায় আমি সেটা চেষ্টা করব। কিন্তু এই বর্তমানে বা এই মুহূর্তে আমি আপনাকে কোনো তথ্য দিতে পারতেছি না, ঠিক আছে? তবে এরকম রুট আকারে আপনি পাবেন না সাধারণত। যেমন আমি একটু বলি, মোনো মানে এক, আর টোন মানে কি? সুর। সুর। যে সুর একা একা বাজে সেটা কি একঘেয়ে হবে না? স্বাভাবিক না? এখান থেকে আসছে মোনোটোনাস। এরকম ওয়ার্ডের রুট ধরে ধরে আপনি পাবেন না, এটা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। নেক্সটে আসেন, মিডল ইংলিশ পিরিয়ড। এটা হচ্ছে সময়কালটা 1066 থেকে
1500 সাল। তবে বিভিন্ন বইতে এটাকে আবার 1485ও বলা হয়, মানে 1066 থেকে 1485 এটাও দেখবেন, মানে দুইটাই আসলে সঠিক। এখন দুইটা অপশন একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় 1066 থেকে হচ্ছে 1485, অথবা 1066 থেকে 1500, মানে দুইটা একসাথে থাকার কোনো প্রশ্ন ওঠে না। কথা কি বুঝতে পারছেন ভাই? জি স্যার। নেক্সটে আসেন। এখন এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে আপনাকে যে তিনটা ছোট ছোট মানে উপযুগ আছে, যেমন এটা হচ্ছে যুগ, তার মধ্যে আবার উপযুগ আছে, মানে ছোট ছোট তিনটা ঘর আছে। কিরকম ঘর? যার প্রথম যে উপযুগ, সেই প্রথম উপযুগটার নাম হচ্ছে দা অ্যাংলো নরম্যান পিরিয়ড। দেখেন আগেরটা ছিল অ্যাংলো স্যাক্সন, এখন আসতেছে কি দা অ্যাংলো নরম্যান, অর্থাৎ স্যাক্সন জাতিকে পরাজিত করে নতুন ভাবে শাসন করা শুরু করে কে? এই অ্যাংলো নরম্যান। এই নরম্যান জাতির ভাষা কি? এই নরম্যান জাতির ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। নরম্যান জাতির ভাষা কি? ফ্রেঞ্চ। আর ফ্রেঞ্চ। এই সময় ইংল্যান্ড তাহলে কার অধীনে ছিল স্বাভাবিকভাবে? ফ্রান্সের নরম্যান জাতি বা নরম্যান। ফ্রান্সের নরম্যানদের অধীনে ছিল। এখন এই শর্টার এজের সময়কাল কত থেকে? 1066 থেকে 1340। 1340। 2 নাম্বারটা হচ্ছে দ্য এজ অফ চসার। একজন বিখ্যাত সাহিত্যিক আছে যার নাম হচ্ছে জিওফ্রে চসার, নাম শুনছেন? জি স্যার। এই যে Canterbury। তার নামে একটা নতুন যুগ দ্য এজ অফ চসার বা চসারের যুগ বলে, ঠিক আছে? আর মূলত এই চসারের যুগ থেকে ইংরেজি সাহিত্যের ফ্লোরিশ শুরু, মানে হচ্ছে উন্নতি শুরু বা যাত্রা শুরু। এর আগে যেগুলা সেগুলা কিন্তু কোনোটাই আসলে ধর্তব্যের মধ্যে পড়ে না। মোটামুটি ইংরেজি সাহিত্যের যাত্রাই শুরু হয় দ্য এজ অফ চসারের মাধ্যমে। এর সময়কালটা কম কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। 1340 থেকে সময়কাল ছিল 1400। 1400। আর এরপরে হচ্ছে দ্য ডার্ক অথবা দ্য ব্যারেন পিরিয়ড। আমরা যেমন ব্যারেন মানে কি? এই ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, শব্দটা নিয়ে পরে আলোচনা করতেছি। দ্য ডার্ক অথবা ব্যারেন পিরিয়ড এর সময়কালটা কি? 1400 থেকে 1485 বা 1400 থেকে 1500। অর্থাৎ এই সময়কালটাতে সেভাবে কোনো সাহিত্য রচনা হয় নাই। আচ্ছা, এখন এই ব্যারেন সম্পর্কে একটু কথা বলি। ব্যারেনের শব্দ হচ্ছে অনুর্বর, অর্থাৎ অনুর্বর মানে কি? যে জমিতে ফসল জন্মে না, তাই তো? এটাকে সিনোনিম আকারে বলতে পারেন ইনফার্টাইল। মানে কি? ফার্টাইল মানে কি? উর্বর। আর এর উল্টাটাই কি? ইনফার্টাইল। এটাকে আরেকটা বলা হয় অ্যারিড ল্যান্ড। অ্যারিড মানে হচ্ছে ওই যে ধুধু প্রান্তরকে অ্যারিড ল্যান্ড বলে, বা মরুভূমি না, ধুধু প্রান্তর, অর্থাৎ যেখানে সাধারণত কোনো গাছগাছরা বা কোনো ফসল ফলাদি করে না মানুষ, অ্যারিড বলা হয়, ঠিক আছে? এখন এটা সিনোনিম হিসেবে আরেকটা আসতে পারে আনপ্রোডাক্টিভ, এটাও তো হয় নাকি? হুম। আরেকটা হয় হলো। হলো মানে কি? ফাঁপা বা শূন্য, ঠিক আছে? তো যে জিনিসটা শূন্য থাকে সেটা তো আর কোনো উর্বরতা থাকে না। আর এটারই যদি অ্যান্টোনিম আপনি বলেন যে উর্বর, তাহলে দেখেন এখান থেকে দুটো অ্যান্টোনিম বের করা যাবে। ইনফার্টাইলের উল্টা কি? Fertile। ফার্টাইল। ফার্টাইল। আর আনপ্রোডাক্টিভের উল্টা কি? প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ। Productive। একটু দাঁড়ান তো। আরেকটা শব্দ আছে যেটাকে বলি হচ্ছে আমরা প্রলিফিক। এই প্রলিফিক মানে হচ্ছে প্রচুর উর্বর। উৎপাদনশীল। একটু বাসা থেকে কল আসছে ভাই। হ্যাঁ বাবা, ক্লাস নিচ্ছিলেন? আচ্ছা ধন্যবাদ, সকালে কথা বলি। এই প্রলিফিক শব্দের অর্থ হচ্ছে প্রচুর উৎপাদনশীল, ঠিক আছে? মোটামুটি এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস জানার মধ্যে হচ্ছে অ্যারিড একটা, হলো একটা, আর এই পাশে হচ্ছে প্রলিফিকটা। এই প্রলিফিকটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ডান? স্যার প্রোডাক্টিভ কি বলেন স্যার? হ্যাঁ, প্রচুর পরিমাণে উর্বর। উৎপাদন। প্রচুর উৎপাদনশীল।
প্রচুর উৎপাদনশীল। ও আরেকটা, মানুষ যখন অনুর্বর হয়, তো মানুষ অনুর্বর কিভাবে হয়? যখন সে বংশ বিস্তার করতে পারে না, তখন তাকে বন্ধ্যা বলে না? হুম এই বন্ধারই নাম হচ্ছে ইম্পোর্টেন্ট। ইম্পর্টেন্ট, জি স্যার। ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট বললেন না। তাহলে এখন ইম্পর্টেন্ট শব্দটা আসলো কই থেকে? পটেন্ট মানে কি বলেন তো? মানে হচ্ছে শক্তিশালী বা সক্ষম। পটেন্ট মানে হচ্ছে শক্তিশালী বা সক্ষম। এটারই উল্টা কি? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এখন এটা থেকে আরেকটা শব্দ আসা যায়, যদি কোনো শব্দের শেষে শুরুতে অমনি থাকে, অমনি মানে হচ্ছে সর্বত্র বা সর্বত্র বিরাজমান, তাহলে যখন আপনি বলবেন অমনিপটেন্ট, তাহলে যে শক্তি সর্বত্র বিরাজ করে তার নাম কি? সর্বশক্তি। সৃষ্টিকর্তাকে বোঝায় না? জি হ্যাঁ, কথা কি বুঝছেন? এই জন্য বলা জি। হয় অমনিপটেন্ট আল্লাহ, মানে সর্বশক্তিমান কে? আল্লাহ। বা যে সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন সেটা। তাহলে অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। একইভাবে যদি বলে অমনি প্রেজেন্ট শব্দের অর্থ কি? সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান। বুঝা গেছে ভাই? জি স্যার। এখন এই যুগের যে সাহিত্য কর্মগুলো আপনাকে একটু মানে সাহিত্যিকের যে নামগুলা বা গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলি। সবার প্রথমে হচ্ছে জিওফ্রে চসার, যেহেতু তার নামেই যুগ শুরু, তাহলে প্রথম সাহিত্যিক হচ্ছে জিওফ্রে চসার। 2 নম্বর হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। 3 নম্বর হচ্ছে জন উইকলিফ। 4 নম্বর হচ্ছে স্যার থমাস ম্যালোরি। নামগুলো দেখলে আপনার রাগ উঠবে আস্তে আস্তে, কিন্তু কিছু করার নাই। আর 5 নম্বর হচ্ছে দান্তে। দান্তে হচ্ছে ইতালীয় কবি একজন, DANTE। এর পুরো নাম হচ্ছে দান্তে এলিঘিয়েরি। আর উইলিয়াম ল্যাংল্যান্ডের একটা বিখ্যাত উক্তি আছে, কেউ বলতে পারবেন? লাভ ইজ বাংলাটা ব্লাইন্ড। না 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 না। কি কি কি? লাভ ইজ ব্লাইন্ড মেবি। আচ্ছা, আরে না। হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? এটা হচ্ছে তার, আপনারা সম্ভবত একটা কমপ্লিটিং স্টোরিও পড়ছেন ছোটবেলায়, স্যার হু উইল বেল দ্য ক্যাট। এটা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ডের একটা বিখ্যাত ডায়লগ। লেখা শেষ? Yes, sir. নকিব ভাই বুঝিনি আপনার কথা। মানে কি স্যার বলতেন যদি? মানে বিড়ালের বোঝায় গলায় উক্তিটা? মানে এর অর্থ বা মানে নিগুড়তম কি যে বোঝাতে? অর্থ সেটা খুঁজে পান নাই? আচ্ছা, ধরেন আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশে কি কি সমস্যা আছে, আপনাদের প্রথম সমস্যা এটা আসবে না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো ইয়ে নাই, সততা নাই? জি স্যার। হ্যাঁ। সমস্যার স্যার। কারণ এখন আপনাকে যদি বলা হয় যে ভাই এটাকে ঠিক করতে হলে কি কি করা দরকার, আপনি বলবেন যে রাজনীতিগুলোকে শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আন্ডারে আনতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আপনার মনে যদি প্রশ্ন করা যাবে এই জবাবদিহিতার আন্ডারে তাদেরকে আনবে কে, কোনো উত্তর দিতে পারবেন? নো স্যার, আচ্ছা। এটার নামই হচ্ছে হবে না। বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে। মানে আসলে আমরা এটার মূল যে গল্পটা সেটা হচ্ছে কোনো একটা গৃহস্থের বাসায় বা হচ্ছে কোনো এক কৃষকের বাসায় ইয়ে হয়েছে যে অনেকগুলো ইঁদুরের উৎপাত। তো এখন মালিক কি করছে, সে চিন্তা করছে যে একটা বিড়াল বা দুটো বিড়াল যদি আনা যায় তাহলে এই ইঁদুরের উৎপাত কমবে। এখন বিড়াল নিয়ে আসছে, ইঁদুর এখন প্রাণান্ত, যে আসলে জীবন বাঁচানো ফরজ।
তখন ইঁদুররা মিলে একটা মিটিং করলো, মিটিং করে সিদ্ধান্ত নিল যে আমরা যদি বিড়ালের গলায় একটা ঘন্টি বাঁধতে পারি তাহলে বুঝতে পারবো যে সে কোন দিক যায়, ডানে যায় না বামে যায় না, আমাদের দিক আসে কিনা। এখন প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? এই হচ্ছে গল্প। বুঝা গেছে? জি স্যার, জি স্যার। ধন্যবাদ। 3 নম্বরে আসেন। দা রেনেসা। রেনেসা বানানটা দেখেন, দা রেনেসান্স, মানে উচ্চারণটা এরকম আসার কথা ছিল কিন্তু উচ্চারণটা কি? রেনেসা। এই রেনেসা শব্দটা নিয়ে একটু কথা বলি আগে, তারপর অন্যদিকে যাই। এই রেনেসা বানানটা কি ইংরেজিতে না? জি স্যার। কিন্তু এই রেনেসা কিন্তু একটা ফরাসি শব্দ। ফরাসি, জি স্যার। মানে রেনেসা শব্দটা একটা কি ফরাসি শব্দ। ফরাসি এখন ফরাসি। কথা হচ্ছে রেনেসা বানানটা ইংরেজিতে, শব্দটা আবার ফরাসি। এখন যদি প্রশ্ন আসে যে হচ্ছে ফরাসি বা রেনেসা শুরু হয় কোথায়, ইংল্যান্ডে। তাহলে আপনার মনে সবার আগে আসতে পারে যে হয় ইংল্যান্ডে শুরু হয়েছে নাকি ফ্রেঞ্চে শুরু, ফরাসি মানে ফ্রান্সে শুরু হয়েছে, এরকম একটা মাথায় আসবে না? জি স্যার। জি স্যার। কিন্তু রেনেসা ফ্রান্সে। শুরু কোনো জায়গাতেই হয় নাই। রেনেসা শুরু ইতালি। হয়েছে ইতালিতে, ও হ্যাঁ। জি স্যার, ইতালি। এবং যে বিপ্লব। শহরটাকে শুরু হয়েছে সেটাকে বলা হয় ফ্লোরেন্স। ফ্লোরেন্স। রেনেসা শুরু হয় ফ্লোরেন্স, ইতালিতে। লিখছেন? আচ্ছা, এর সময়কালটা হচ্ছে 1500 থেকে 1660। জাস্ট 10 সেকেন্ড একটু ওয়েট হোল্ড করেন। লিখছেন? জি স্যার। এখন এই রেনেসা যুগটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের মোটামুটি স্বর্ণযুগ, কারণ এই সময়টা থেকেই তার সাহিত্যকর্মের একটা নতুন ধারা শুরু হয়। ঠিক আছে? এখন এর মধ্যে আবার উপযুগ আছে। এই রেনেসার মধ্যে উপযুগ আছে হচ্ছে মোটামুটি 5টা। তাহলে উপযুগগুলো কি কি? তার প্রথমটা হচ্ছে, এলিজাবেথিয়ান পিরিয়ড। প্রিপারেশন ফর রেনেসা। তারান্নে বই 1 নম্বরে আসেন। তাহলে প্রথমটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসা। মানে রেনেসা যে শুরু হবে তার আগে তো প্রিপারেশন লাগবে। প্রিপারেশন ফর রেনেসা। ইংরেজি সাহিত্যের যারা আছেন ওরা জানার কথা এই জিনিসগুলা। জি স্যার। এবং যারা আপনাদের কথা বলছে এরা ইংরেজি সাহিত্যের। না, এটা আমিও বুঝছি। বি নাম্বারে আসেন। বি নাম্বার হচ্ছে দ্য এলিজাবেথান পিরিয়ড। তো কুইন এলিজাবেথ এর একটা বিখ্যাত উক্তি আছে, কেউ বলতে পারবেন? এই ইংরেজি সাহিত্যে যারা আছেন বলেন। তার উক্তিটা জানি কিন্তু ভুলে গেছি। তবে এটার বাংলাটা বলেন, আমি একটু হিন্ট দেই। প্রথমে প্রথমে জি স্যার, দর্শনধারী, পরে কি? গুণ বিচারী। এটাই হচ্ছে বাংলা। এখন Sir, এটাকে ইংরেজি a good face is the best letter of recommendation. এটাই। এখন এই কুইন এলিজাবেথের বিখ্যাত ডায়ালগ এটাই, আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এখন গুড ফেস বলতে মানুষের শুধু চেহারা বোঝানো হয় নাই। আপনি যখন আচ্ছা হোটেলে কোনো খাবার খাইতে যান তখন আগে খাবারটা কি দেখেন না মাঝে মধ্যে? জি জি স্যার। স্যার। খাবার দেখে যদি রুচিতে না করলে আপনি খাবেন বলে মনে হয় না। না। এই জন্য আগে দেখতে ভালো হওয়া চাই, এই তো। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে উত্তরে একটা হোটেল আছে, মানে মোটামুটি ভালো মানের হোটেল। তো এইখানে ওরা ইলিশের একটা কি জানি বানায়। এখন এই ইলিশটা বানাইছে হচ্ছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, কিন্তু কোনো হলুদ দেয় নাই। ঠিক আছে? এখন সাধারণত আমরা বাঙালিরা কি হলুদ দিয়ে খাওয়া অভ্যস্ত না? জি স্যার। আমার না দেখে একদম ভাল লাগে নাই, মাঝে মধ্যে এরকম স্যার হয়। এগুলো
এগুলো একটা ট্রেন্ড আর কি, যাতে মানুষকে আকৃষ্ট করা যায় নতুন নতুন। কোন সময় যে শুনতে হবে যে লবণ ছাড়া তরকারি। এই যে ইয়ার দ্বারা এখানে কেউ বরিশালের দিকে কেউ আছেন? বরিশাল, নোয়াখালী, চাঁদপুর রেঞ্জের স্যার বলার আছে। ভোলার ফেনীর এই স্যার, ফেনীর আছে অনেকে। আচ্ছা শুনেন, এই আপনাদের দক্ষিণবঙ্গে লবণ অনেক কম খায়, এটা কি ঠিক? স্যার ঠিক নাই, লবণ বেশি কম সবই খাই। না, আমি সাধারণত যতগুলা ঘুরছি, আমি ভোলায় ক্লাস নিতে গেছি, বরিশালে ক্লাস নিছি, নোয়াখালীতে নেই, চাঁদপুরে ঘুরতে গেছিলাম, মানে বরিশাল আর ফেনী, বরিশাল আর ভোলা দুই জায়গাতেই ক্লাস নিছি। তো এখানকার ফুড হ্যাবিট গুলা, খাবার সব দিক দিয়ে ঠিক আছে, খালি লবণ কম লাগবে, মানে লবণ কম হবে। এখন লবণ কমটা আসলে আমার কাছে লবণ কম, তাদের কাছে না। এখন আমাদের যে উত্তরবঙ্গ, আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে, আমরা আবার একটু লবণ বেশি খাই। রংপুর রেঞ্জের কেউ আসেননি? জি স্যার, আমি লালমনিরহাটের। আমরা কিন্তু এটা লবণ চড়া খাই, মানে আমাদের এটা অভ্যাস। আমাদের যখন দক্ষিণবঙ্গে খাবার দেওয়া হয়, দক্ষিণবঙ্গের খাবার, তখন আমাদের কাছে মনে হয় যে লবণ কম। আপনি ঢাকার দিকে যে হোটেলগুলোতে ডিম ভাজে, আমাকে বলতে বাধ্য হই প্রতিদিন যে ভাই ডিমে একটু লবণ মিলায় দেন। স্যার আমি তো কক্সবাজারের একজন তিনি। স্যার আপনার রংপুর কোথায় বাসা স্যার? আমার রংপুর হচ্ছে মিঠাপুকুর থানা, 16 নম্বর মির্জাপুর ইউনিয়ন। ওকে, আসেন। এই স্যার ক্লাস নিছেন? কক্সবাজার আমি গত ঈদের বান্দা গেছিলাম না ভাই, আগে পরিচিত ঘুরে আসা যায়। বা স্যার যে এলিজাবেথের বিখ্যাত উক্তিটা লিখবেন না, লিখে দেন দেখি। আচ্ছা লিখেন। আর গল্পের মাঝে এলিজাবেথ চলে আসলো। স্যার ভোলা কোথায় ক্লাস নিছিলেন? ভোলা ক্লাস নিয়েছিলাম হচ্ছে আপনার ওই আমিনুল ভাইয়ের ওখানে বিশেষ কনফারেন্সে ক্লাস নিতাম, তখন অনেকদিন আগে, 2 বছর আগে। আগে তো এরকম দৌড়ে দৌড়ে বিভিন্ন জেলায় ক্লাস নিতাম, রাজশাহী যেতাম, তারপরে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাইবান্ধা। আর আমি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি গাইবান্ধায়। স্যার কোন এলাকায় সবচেয়ে বেশি স্মৃতি আছে আপনার? ও, সবচেয়ে বেশি স্মৃতি কয়েকটা জায়গা, গাইবান্ধায় আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে বেশি, স্যার মোটামুটি ময়মনসিংহ কয়েকটাই। আসছিলেন? ময়মনসিংহ গেছিলাম হচ্ছে ইয়াতে, দাঁড়ান, ত্রিশালে গেছিলাম ময়মনসিংহ, আর ময়মনসিংহ শহরে ক্লাস নিয়েছিলাম। ওখানে হচ্ছে আপনার ওই যে ভার্সিটির একটা শাখা আছে, কোচিং এর নাম ভুলে গেছি, কনভেন্সি মনে হয়। উদ্বাস উন্মেষ নাকি ওরাকল ওরাকল ওরাকল। ওরাকল? হ্যাঁ। আচ্ছা, 3 নম্বরে আসেন, দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড, এটা হচ্ছে 1603 থেকে 1625। স্যার আমাদের এখান থেকে কি মনে রাখতে হবে, দামগুলা আর সালগুলাই তো নাকি স্যার? হুম, নাম এবং সাল, এবং প্রত্যেকটা যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক পাবেন, তারা কোন কোন মানে কে কোন যুগের, এই জিনিসগুলো একটু জানতে হয়। ওকে। আর এই জ্যাকোবিয়ান পিরিয়ডের নামকরণ করা হয়েছিল, তখন রাজা ছিল কিং জেমস, কিং জেমস 1 এর নামানুসারে। কিং জেমস 1 এর নামানুসারে। পরেরটা হচ্ছে দ্য ক্যারোলিন পিরিয়ড। স্যার কিং জেমস 1 ব্যক্তির নাম হয় নাকি? হ্যাঁ, কিং জেমস ফার্স্ট। তারই নামানুসারে এই যুগের নামকরণ করা হয়। দ্য ক্যারোলিন পিরিয়ড সময়কালটা হচ্ছে 1625 থেকে 1649। And the last one, the Commonwealth period. এটা হচ্ছে 1649 থেকে, আর এই যুগটা শেষ হয়েছে 1660 সালে। টোটাল ওই দ্য রেনেসা পিরিয়ড শেষ।
আমি আসলে ব্যক্তিগতভাবে খুব ঘোরাঘুরি পাগল মানুষ। হুম। আমি বাংলাদেশের 44 জেলা প্রপারলি ঘুরছি, আরো 20টার মতো বাকি আছে। এখন সাহিত্যিকগুলোর একটু নাম লিখেন। সেটা হচ্ছে, এখানে আপনারা দেখবেন ইউনিভার্সিটি উইট নামে একটা অপশন পাবেন, ইউনিভার্সিটি উইট। এই যুগের 7জন সাহিত্যিককে বলা হয় ইউনিভার্সিটি উইট। এই জাস্ট নামগুলো একটু জেনে রাখবেন। 7জন সাহিত্যিক, এটা মূল ক্লাসে পড়ানোর সময় পাবেন। আর এই 7জন সাহিত্যিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা ছিল, তিনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। এরপরে হচ্ছে এডমন্ড স্পেন্সার। স্যার ইউনিভার্সিটি উইট এটা কি, এটা যুগের নাম? না না না, এটা কোনো যুগের নাম না। যেমন হচ্ছে আমাদের বাংলায় ওই যে পড়ছি না, ওই যে কি জানি, বুদ্ধদেব বসু, তারপরে হচ্ছে জীবনানন্দ পঞ্চপাণ্ডব। দাশ, এই 5জনকে পঞ্চপাণ্ডব বলা হয়। ও জি অমিয় দত্ত। এই ধরনের একটা কথা হচ্ছে ইউনিভার্সিটি উইট, এই 7জন ব্যক্তিকে বলা হয় হচ্ছে ইউনিভার্সিটি উইট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এডমুন্ড ডেসপেন্সার কিন্তু ইউনিভার্সিটি উইটের মধ্যে না। আমি টোটাল এখন যুগের যে সাহিত্যিক গুলো তাদের নামটা একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে স্যার থমাস ওয়াট। এরপরে হচ্ছে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনার উইলিয়াম শেক্সপিয়ার। এক বিখ্যাত হুজুর ছিল, সেটা ওয়াজ করার সময় একদিন সে বলছিল যে উইলিয়াম শেক্সপিয়ার আসলে, এনার পুরো নাম ছিল হচ্ছে উইলিয়াম শেখ জুবায়ের। যদিও এটা টোটালি একটা মিথ্যা কথা, তারপরও মজা করার জন্যই বলা ছিল। ফ্রান্সিস বেকন। আরেকটা আছে, সেটা হচ্ছে নিকোলাস ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি। এই নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে মানে প্রচন্ড চালাক একজন মানুষ। এই জন্য কোনো যখন চালাক ব্যক্তিকে ডিফাইন করা হয়, তখন আমরা মাঝে মধ্যেই বলি ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। মানে যে হচ্ছে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তাকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। এটা একটু টার্মটা জেনে রাখেন, লিখতে মাঝে মধ্যে কাজে লাগবে। স্যার এটা কি সেই দার্শনিক ম্যাকিয়াভেলি? হ্যাঁ স্যার এটা কি সেই দার্শনিক ম্যাকিয়াভেলি? হ্যাঁ, ইনি সেই ব্যক্তি। না, বইও লিখছে তো, বইও লিখছে ভাই। হ্যাঁ, দ্য প্রিন্স। কিন্তু তারপরেও হচ্ছে তার কিছু সাহিত্যকর্ম আরো দুই একটা আছে, সেগুলো একটু দেখে নিতে হবে আপনার। সাধারণত সে হচ্ছে একজন মানে কূটনীতিক বলা যায়, ঠিক আছে? কিন্তু সে যেহেতু ওই সময় আসছে, এবার তার কিছু বই, যেমন কার্ল মার্কসও কিন্তু আসলে, এই আপনাকে সাহিত্যে পড়তে হবে কার্ল মার্কস সম্পর্কে। তারপর হচ্ছে আপনার আহ ওই যে জ্যাক রুশো, ঠিক আছে, স্ট্যালিন, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে আস্তে আস্তে। এগুলো সাহিত্যকর্মের মধ্যে, যেমন আপনার অ্যাডলফ হিটলার, এরপরে হচ্ছে ভারতের আবুল কালাম আজাদ, এদের বিভিন্ন সাহিত্যকর্ম আপনাকে জানতে হবে। বুঝা গেছে? এরপর হচ্ছে জন ডান। ডান বানানটা এরকম, ঠিক আছে? এরপরে হচ্ছে আব্রাহাম কাউলি, জাস্ট কাউলি লিখে রাখেন। এরপরে হচ্ছে রবার্ট হেরিক। এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের? জি স্যার। ওকে, নেক্সট আসেন। 4 নাম্বার। 4 নাম্বার যে পিরিয়ডটা, এই পিরিয়ডের নাম হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড।
এটার সময়কাল হচ্ছে 1660 থেকে 1798। এই 1798 সালটা গুরুত্বপূর্ণ, মানে এই 1798 সালে একটা ঘটনা ঘটে, একটা বই প্রকাশ হয়, আর ওই বই প্রকাশ হওয়ার মাধ্যমে একটা নতুন যুগের সূচনা হয়। আসতেছি পরে। তাহলে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1798। এখানে আবার তিনটা যুগ আছে, মানে তিনটা উপযুগ আছে, যার প্রথমটাকে বলা হয় দ্য রিস্টোরেশন পিরিয়ড। রিস্টোরেশন পিরিয়ড, এটার সময়কাল হচ্ছে 1660 থেকে বরাবর 1700। তো এটা কি আর 1797? 1798। দ্য রিস্টোরেশন পিরিয়ড। আর এর একটা অপর নাম আছে, এটাকে অনেক সময় জন ড্রাইডেনের যুগও বলা হয়। জন ড্রাইডেনের যুগ। 2 নম্বরটা হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড। The age of Wolf. হ্যাঁ, The age of Wolf দুটোই আছে। আরেকটা আছে, এটাকে অনেক সময় আলেকজান্ডার পোপের যুগও বলা হয়। আমার এটা তথ্য লাগবে, একটু দাঁড়ান বলতেছি। এরপরে হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। আর এটাকে অনেকে বলে হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসনের যুগ। ট্রানজিশনও বলে। বুঝি নাই ভাই, কি বললেন? ট্রানজিশন। ও The age আচ্ছা, of Johnson দ্য এজ অফ sensibility. ট্রানজিশন। আরেকটা বলা হয় দ্য এজ অফ রিজন। ও, এগুলা তো সময়কালই দিলাম না। হ্যাঁ হ্যাঁ, এই দ্য অগাস্টান পিরিয়ড হচ্ছে 1700 থেকে 1745। 45। এটা তো বুঝতেছেন, 1745 থেকে ওই যে শেষ কোথায়, 1798। 1798। আচ্ছা, তথ্যটা হচ্ছে এটা অফ টপিক। এই মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে কেউ কি ক্লাস করেন? আছেন কেউ? আরে ভয় পান না, যাইতাম না, এটা তথ্য লাগবে। কেউ নাই? সিলেটে কেউ বাসা আছেন? আপনারা যেখানেই পড়াশোনা করতে যান, সবচেয়ে কম পাবেন যে মানুষগুলা, তারা হচ্ছে সিলেটি। কারণ জানেন, বিদেশ চলে যায় লন্ডন। তারা সব বিদেশি। বিদেশ যায়। সব বিদেশ। লন্ডনই। আর তারপরেও যদি আপনার কোনোদিন কোনো সিলেটি কারোর সাথে রিলেশনে জড়ান, তাহলে ভাই ওটা নিশ্চিত ব্রেকআপ। হইতো না, ওরা হয় বিদেশি যারা বিয়ে করে না। নতুন নতুন অভিজ্ঞতা হইলো স্যার। শুনেন, সব অভিজ্ঞতা সবসময় নিজে ইয়ে করতে নাই, কিছু অভিজ্ঞতা শুনতে হয়, বুঝছেন? এটা পৃথিবীতে কথা আছে, সেটা হচ্ছে আহ বোকারা ঠকে শেখে, আর চালাকেরা দেখে শেখে। বুঝা গেছে? আর আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা স্যার শুনতেছি জাস্ট। হ্যাঁ, এই শোনার মাধ্যমে ইয়ে নেন, আমিও শুনেই অভিজ্ঞতা নিয়েছি, এই জন্যই বললাম। স্যার নন আপনার জানার বিষয় কি ছিল এটাই নাকি? আবার একটু বলেন তো ভাই। মানে আপনার জানার বিষয় কি ছিল, যে সিলেটের কেউ আছে কিনা এটাই জানার বিষয় ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল আরো জানার বিষয়? না না, একটা তথ্য নেওয়ার জন্য বলছিলাম। ওকে ভাইয়া, আরেকজন একটা প্রশ্ন করছিলেন, দুইজনের কথা ওভারল্যাপ করার কারণে আমি শুনি নাই, বলেন তো একটু। আপনাদের ওই যে বাংলায় যেমন পঞ্চ পাণ্ডব বলে না, তো এরা আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই সাহিত্যকর্ম শুরু করে, এই জন্য ওদেরকে ইউনিভার্সিটি উইট বলা হয়। আর উইট শব্দের অর্থ হচ্ছে দুষ্ট।
যেমন আমরা মাঝে মধ্যে বলি হচ্ছে যেমন উইটি উইটি সেইং। উইটি সেইং মানে হচ্ছে দুষ্টুমি কথাবার্তা। জি স্যার। কনগ্রেভ। স্যার আরেকটা কারণ হচ্ছে স্যার ওইখানে ইউনিভার্সিটি উইটের মধ্যে যারা আছে স্যার তারা মোস্ট অফ দা রাইটারই ছিল স্যার ড্রামাটিস্ট, এবং তাদের পড়াশোনা ছিল অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ওটাই তো এইখান বললাম থেকে, যে ছাত্র জীবনেই জি স্যার, এইখান থেকে তাদের নামটা ইউনিভার্সিটি উইট দেওয়া হয়, মানে বিখ্যাত দুইটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। এই ব্যাকড্রপ গুলো আপনার লিটারেচার স্টুডেন্ট খুব ভালো জানবেন। উইলিয়াম উইলিয়াম কনস্ট্যান্ট। উইলিয়াম কনগ্রেভ। যেগুলো নাম লিখতেছেন এগুলো বলেন। কি স্যার, পঞ্চম পিরিয়ড নাকি কি লিখতেছেন? এটা হচ্ছে আপনার ইয়ার ওই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যে বিখ্যাত সাহিত্যিক সেগুলা, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট। জোনাথন সুইফটের একটা বিখ্যাত বই আছে দ্য গ্যালিভার্স ট্রাভেল। জি স্যার, 4টা শহরের কথা মেনশন করা আছে। ছয়টা হলো আফরা বেন। আফরা বেন। আপনারা এই যে সাহিত্যিকের নাম দেখতে দেখতে মেজাজ খারাপ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে। স্যার অলরেডি হয়ে গেছে স্যার। এখনো তো বাকি আছে রে ভাই। একটা স্যামুয়েল জনসন। মনে হইতে পারে যে এটা আবার কারো নাম হইতে পারে, হেনরি ফিল্ডিং। স্যার এইগুলো পড়ে লাভটা কি বুঝতেছি না, এত কোনো সাহিত্যিক লাভ নাই, ব্যক্তি নাম্বার পাইতে হবে। অনেস্টলি কোনো লাভ নেই, এটা জীবনে কোনোদিন কাজে লাগবে বলে আমার বিশ্বাস হয় না। স্যার এগুলো কোন জায়গায় আরে লাগবে না এগুলো স্যার? এই সিলেবাসে জবগুলো বলেন স্যার, এই জবে গিয়ে প্রিপারেশন শুধু নেব। বিসিএস এ লাগবে। ঠিক আছে স্যার। অন্য চাকরির পরীক্ষায় আসে না লিটারেচার। আলেকজান্ডার, DER হইতো, আবেগের তারণে আলেকজান্ডেড লিখে দিছি। স্যার উচ্চারণ করতে তো কষ্ট হয়ে হুম। অ্যাডাম স্মিথ ইকোনমিক্সের বই লেখার জন্য বিখ্যাত। আর এই সময় পাবেন হচ্ছে জ্যাক রুশো, ROUSSEAU, রুশো। আর একটা পাবেন ভলতেয়ার। স্যার সমাজতান্ত্রিক ছিলেন, একই সাথে সাহিত্যিকও ছিলেন। জি ভাইয়া, তার কিছু বই পাবেন। না না, ওই সাহিত্যিক ওই সমাজতান্ত্রিক বইগুলোই হচ্ছে সাহিত্য, আপনাকে পড়তে হবে, বাস কাহিনী শেষ। ও, লিটারেচার পড়তে নিলে আমার না মেজাজ খারাপ লাগে আমার, অনেস্টলি বলতেছি। লেখা শেষ। এটা বাংলা সাহিত্যে স্যার স্যার লিমিট আছে, কিন্তু ইংরেজি সাহিত্যে কোনো লিমিট নেই, এত রাইটার। স্যার শেষ হয় নাই তো স্যার। কতদূর লিখছিলেন বই? স্যার থমাস গ্রে স্যার লাস্ট ওয়ার্ডটা বলেন। থমাস গ্রে, পরে স্যার ওয়াল্টার নাকি লিখছেন? স্কট, স্যার ওয়াল্টার স্কট। অ্যাডাম স্মিথ, হচ্ছে তো। স্কট পরে আর কিছু লিখছিলেন? পরে লিখছিলাম অ্যাডাম স্মিথ। স্যার ওয়াল্টার স্কট। হ্যাঁ, স্যার ওয়াল্টার স্কট। তারপর অ্যাডাম। আর ইয়া বাংলা সাহিত্যে একজনকে বলা হয় বাংলার স্কট, বলেন তো কে? মিল্টন। না মিল্টন থেকে হেমচন্দ্র। হেমচন্দ্র তাহলে। না, রুশো আর ভলতেয়ার। বঙ্কিমচন্দ্রকে বলা হয়। ও সরি, বিভূতি আর বঙ্কিমচন্দ্র স্যার ভাই না? আর না, না না, স্যার কইতে কি নিয়ে আসেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাই হয় কেমনে? ও সরি স্যার, না এরা দুই কবি ভাই, ভুলে গেছি। না ভাই না, ভাই না। আর বঙ্কিমচন্দ্র কিন্তু বাংলায় হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেসি করছে। রংপুরে একটা জায়গা আছে দেবী চৌধুরানী, আমাদের হচ্ছে একদম গ্রামের বাসা থেকে 8-10 কিলো দূরে হয় এই দেবী চৌধুরানী জায়গাটা। না, দেবী চৌধুরানী নামে উপন্যাসও আছে। হ্যাঁ, ওটাই বললাম।
দ্য রোমান্টিক পিরিয়ড, এই রোমান্টিক পিরিয়ড হচ্ছে শুরু হয় 1798 স্যার থেকে। রোমান্টিক পিরিয়ড কি 5 নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। না না না, 5 নাম্বার বলতে কি, এটা 5 নাম্বার পিরিয়ড। ওই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের পরে হচ্ছে আপনার দ্য বুঝছি রোমান্টিক স্যার। পিরিয়ড। 1798 থেকে 32, এই যে 34 বছরের সময়কাল ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কালটা লিখছি। এটাই, এবং সবচেয়ে বেশি প্রশ্ন এই পিরিয়ড থেকেই আসে, দ্য রোমান্টিক পিরিয়ড। 1798 সালে একটা বই প্রকাশ হয় লিরিক্যাল লিরিক্যাল ব্যালাডস নামে। লিরিক্যাল ব্যালাডস এর রাইটার ছিলেন হচ্ছে দুইজন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর হচ্ছে স্যামুয়েল টেইলর কলারিজ। এই দুইজনের বইটা যখন প্রকাশ পায়, এই বইটার মাধ্যমে একটা নতুন যুগের সূচনা হয়, যেটাকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা, এখন এই রোমান্টিক পিরিয়ডে যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক গুলো, একটা সাহিত্যিকও বাদ দিবেন না, নট আ সিঙ্গেল ওয়ান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরপর হচ্ছে এস.টি. কলারিজ বা স্যামুয়েল টেইলর কলারিজ। এটার কোনো উপযোগ নাই। না, পি.বি. শেলি। 34 বছর আর কি চান, তার মধ্যে যত ভেজাল। এখান থেকে মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন পাবেন, এই জাস্ট কয়েকটা, মানে 10 থেকে 12 জন, আপনার 8 থেকে 10 জন পড়তে হবে। পি.বি. শেলি, জন কিটস, দেখেন সবগুলো কিন্তু পরিচিত এবং গুরুত্বপূর্ণ নাম। উইলিয়াম ব্লেক, লর্ড বাইরন। লর্ড ব্রায়ন। এরপরে হচ্ছে চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট, লর্ড বাইরন, আর এটা ম্যাক্সিমাম ছিল আফিমখোর, এই কয়েকজন, বিশেষ করে কলারিজ, শেলি, কিটস, এগুলা। এরপরে হচ্ছে জেইন অস্টিন। স্যার এটা কি চার্লস ল্যাম্ব? চার্লস ল্যাম্ব, হ্যাঁ। ল্যাম্ব শব্দের অর্থ কিন্তু ভেড়া। জি স্যার। ল্যাম্প পি লাগা দিলে বাতি। এরপরে হচ্ছে আলেকজান্ডার পুশকিন। উইলিয়াম কি লিখছেন? উইলিয়াম হ্যাজলিট, HAZLITT। লিখছেন? জি স্যার। আলেকজান্ডার। স্যার এখান থেকে আমাদের প্রশ্ন আসবে যে রোমান্টিক যুগের কবি কে, এর মাঝে প্রশ্ন আসবে নাকি? এরকম প্রশ্ন তো আসতেও পারে। তারপরে হচ্ছে উইলিয়াম কোনটা কার সাহিত্যকর্ম, এখান থেকে সবচেয়ে বেশি আসে। বিভিন্ন বইতে দেখবেন বিভিন্ন লাইন আছে, হ্যাঁ, এই লাইনগুলো হুম। চরম রকমের গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে কিছু বাদ দিবেন না, সহজ কথা যেটা, একদম যা আছে কোটেশন, সাহিত্যকর্ম কোনটা, কি কার রচনা, কার কি, সবকিছু ওকে স্যার। লেখা হ্যাঁ, শেষ। এটা পড়বো কোথায় থেকে, আমার নোট করবো কিভাবে স্যার? কোনটা বুঝবো কিভাবে, গুরুত্বপূর্ণ কোনটা? আপনাদের লিটারেচারের যে কোনো বই থেকে, আপনারা বিদ্যাবাড়ির লেকচার থেকেও করতে পারেন। তবে একটা সাজেশন থাকবে, আমাদের বিদ্যাবাড়ির লিটারেচার লেকচার গুলো কিন্তু হচ্ছে গ্রামার শেষ হয়ে যাওয়ার পরে হবে। তো আপনারা ওই আশায় থাকবেন না, আপনাদের যেহেতু সময় আছে অ্যারাউন্ড 5 মাস, আপনারা চেষ্টা করবেন অন্তত 4-5টা করে সাহিত্যিক যেন পড়া হয়, মানে হালকা ধারণা নেওয়া হয়, একটু একটু করে আগায় যাবেন। আপনি 2 পেজ করে পড়েন, মানে 2 পেজে যতটুকু হয় 2 পেজ করে পড়েন। এখন এটার জন্য আপনি যে কোনো লিটারেচার আমাদের বিদ্যালয়ের শীট পড়তে পারেন, অথবা হচ্ছে আপনি শরীফ আহমেদ চৌধুরীর একটা বই আছে, হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, জি স্যার। ওনার বইটাও ভালো, ওটা হচ্ছে আমিও পড়তাম একটা সময়। এরপরে ওরাকলের একটা বই আছে, আরেকটা আছে মিরাকল, আপনার যেইটা মন চায়। সবগুলো একই ইনফরমেশন, জাস্ট প্রেজেন্টেশন আলাদা। এখন আপনার কাছে যে বইয়ের প্রেজেন্টেশনটা ভাল লাগে আপনি সেটা নেবেন। স্যার এইখান থেকে কি ভাইভাতেও কোশ্চেন করে, মানে কোনো আশঙ্কা নাই, ভাইভাতে প্রশ্ন করার কোনো আশঙ্কা নাই। যদি আপনি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হন তাহলে করতে পারে, তাছাড়া সম্ভাবনা নাই। কথা বুঝছেন? আর কিছু জি কিছু স্যার। সাবজেক্ট আছে আপনারা একটু ভাইভাতে কনসার্ন থাকবেন, মানে ভাইভাতে আপনাকে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে আটকানোর।
এবং আপনাকে আটকানোর জন্য অনেক উপায় তাদের হাতে থাকবে। সবার প্রথমে যে সাবজেক্ট তাহার নাম ইকোনমিক্স। এরপরে যারা বিবিএ সাবজেক্ট থেকে পড়ছেন, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপরে মানে এক কথায় বিজনেস ফ্যাকাল্টি, এখান থেকে তারা প্রচুর প্রশ্ন তারা আটকাইতে পারে আপনাকে, মানে আটকানোর ক্যাপাবিলিটি তাদের আছে। আর যাদেরকে আটকানো যায় না, মেডিকেল থেকে যারা যায় ওদেরকে ভাইভাতে আটকাইতে পারে না, মানে সাবজেক্টিভ প্রশ্ন করে আটকানো যায় না, কারণ যারা ওখানে বসে থাকবে তারা তো আর ডাক্তারি পড়ে নাই, বুঝছেন? কিন্তু আপনার ইকোনমিক্স যে বা ইকোনমিক আইডিয়া গুলা, এটা মোটামুটি সবার থাকে। 6 নম্বরে আসেন, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এই স্টুডেন্ট গুলো একটু সাবধান থাকবেন, মানে আপনার সাবজেক্টিভ জ্ঞান ভালো মতো থাকতে হবে। সাবজেক্টিভে না পারলে ভাইভাতে মার্ক কমে দেয়। আর ইঞ্জিনিয়ার যারা যাবেন, মানে যারা হচ্ছে যারা ট্রিপলি সিএসসি, সাধারণত ভাইবা বোর্ডে ট্রিপলি সিএসসির খুব কম পার্সেন্ট থাকে, আর থাকলেও তাদের অনেকদিন আগে পড়া জিনিস তো মনে থাকে না, এই জন্য এর একটা অ্যাডভান্টেজ পায়। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901। এটার মধ্যে গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক গুলা, সেটা সবার প্রথম হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। তারপরে লিখবেন রবার্ট ব্রাউনিং। চার্লস ডিকেন্স। এই নামটা দেখলে আপনার রাগ উঠতে পারে, উইলিয়াম মেকপিস থ্যাকারি। সুন্দর নাম না? জি স্যার। অনেক হ্যাঁ, সুন্দর। যথেষ্ট। থমাস হার্ডি, জন স্টুয়ার্ট মিল। দুইজন বোন আছে, একটার নাম হচ্ছে শার্লট ব্রন্টে, একটা এমিলি ব্রন্টি। এমিলি ব্রন্টে, বা ব্রন্টে সিস্টার্স। জর্জ এলিয়ট। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং না? হ্যাঁ, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। সেটা তো রবার্ট ব্রাউনিং এর আপন ওয়াইফ। নাম তো তারপরও। ওটা রবার্ট ব্রাউনিং পড়তে গেলে এমনি পড়ে ফেলাবেন। বুঝছেন? তারপরে হচ্ছে চার্লস ডারউইন, যদিও তিনি হচ্ছে জীববিজ্ঞানের জন্য বেশি ইম্পর্টেন্ট, তারপরে তার 2-3টা বই আছে, একটু জেনে রাখবেন। চার্লস ডারউইন, ইনি হচ্ছে আপনার বিবর্তনবাদের জনক বলা হয়। দ্য হ্যাঁ, অরিজিন অফ স্পিচ। দ্য অরিজিন অফ স্পেসিস, কার্ল সমালোচনা। মার্কস। ধর্ম অনুযায়ী যদিও তার বইয়ের আসলে কোনো ভিত্তি নাই, তারপরে পড়তে হবে। কার্ল মার্কস, দাস ক্যাপিটাল। কারণ সে আওয়ামী লীগ। স্যার আর্থার কোনান ডোয়েল, তার বইয়ের বিখ্যাত হচ্ছে শার্লক হোমস। স্যার আর্থার জি কোনান ডোয়েল। স্যার, বইটার নাম কি আরেকবার বলেন? শার্লক হোমস। স্যামুয়েল বাটলার, অস্কার ওয়াইল্ড, এডগার অ্যালান পো,
আপনার নাকি হতাশ লিটারেচারের উপরে? স্যার এত পুরাই রাইটার হতাশ। দেখে সমস্যা নাই, আপনার সামনে আছে, আপনার পৃথিবীতে আগাবো। লিটারেচার তো ক্লাস আমি নিব না, লিটারেচার ক্লাস নিবে আরেকজন। কি বললেন? এমনিতেই স্যার এত রাইটার তারপর যে বানান। ওকে, লিখছেন? স্যার আপনি এগুলো সব মুখস্থ করছেন কিভাবে স্যার? এই নামগুলোই খালি মুখস্থ আছে কিছু কিছু, তাও সব নাই, দুই একটা করে বাদ গেলে যাইতে পারে। 7 নম্বরে আসেন। দ্য মডার্ন ইংলিশ পিরিয়ড। দ্য মডার্ন ইংলিশ পিরিয়ড এইখানে হচ্ছে আপনার 1901 থেকে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর আরেকটা আছে হচ্ছে 8 নাম্বার, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। এইখানে যে সাহিত্যিক গুলো এগুলো আর আমি লিখলাম না, ঠিক আছে? মোটামুটি 80-85 জন আছে, আরো বেশি হবে। এটা হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট বা বর্তমান। ওকে ভাইয়ারা, জি স্যার। জি স্যার। কি হতাশ নাকি আপনারা? স্যার আপাতত অসম্ভব। হতাশ স্যার। এমন জায়গায় আসছি মানে ভাবতেছি হতাশ নাকি ঠিকই আছে। হতাশ স্যার। হতাশ, হতাশ স্যার। রাত কত যত মানুষ গভীর বিভক্ত। হয়, এটা কথা আছে না, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আপনারা যখন মানে হতাশার চূড়ান্ত সীমায় যাবেন, তখনই দেখবেন আপনাদের জন্য আশার আলো থাকবে, ঠিক আছে? হতাশ হয়ে হাল ছাড়বেন না। মানুষ তখনই হেরে যায় বা যখনই আপনার মানে কেরিয়ারে তারাই হেরে যায় যারা শেষ পর্যন্ত আর হালটা ছেড়ে দেয়। নেভার গিভ আপ, হাল ছাড়বেন না। কথা বুঝতে পারছেন? জি আরেকটা স্যার। বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে নিজেকে চেনাটা জরুরি। নো দাই সেলফ, যে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। যে জিনিসটা আপনার মনে হবে যা হচ্ছে এটা করলে আপনার ক্ষতি হবে, সে পথে খুব কম পাওয়ার আগান, একদম ক্যালকুলেট করে আগাবেন। কথা বুঝতে পারছেন? আপনার হচ্ছে 18টা ক্লাস, এরপর আরো 18টা ক্লাস আছে, মানে আজকের এই 6টা শেষ হওয়ার পরেও এর মধ্যে অনেক কথা হবে। আপনারা শুধুমাত্র দুইটা একটা বিষয় নিয়ে পড়ে থাকবেন না, কারণ এই পরীক্ষাটা আসলে একটা লম্বা ম্যারাথনের মতো। ছোটবেলায় দেখছেন না যে হচ্ছে 400 মিটার দৌড়, যে জি 400 স্যার। মিটার দৌড়ে অনেক সময় দেখবেন যারা অনেক আগায় যায় সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় বা স্ট্যামিনা থাকে না। এই 400 মিটার দৌড়ে তারাই জেতে যারা দেখবেন আস্তে আস্তে শুরুর দিকে দৌড়ায়। ওকে, একবারে মানে সবকিছু নিয়ে আগাইতে চাইেন না, অল্প অল্প করে নিজের গতি বাড়ান। এখন নিজের পড়াশোনার গতি বাড়ানোর একটা উপায় আছে। উপায়টা কি জানেন? যেমন আপনারা কিন্তু মোটামুটি সবাই এখানে পড়াশোনা থেকে আহ দিনে আপনারা কয় ঘন্টা পড়েন? যদি আপনাকে ধরেন 6 আওয়ার্স প্লাস, খুব কম মানুষই পড়ে, তাই তো? এখন আপনি বলতেছেন 6 ঘন্টা, সপ্তাহে তো 6 ঘন্টা পড়ি না, আর আপনি দিনের কথা বলতেছেন। তারপরেও আপনাকে মিনিমাম 6 ঘন্টা, কেউ কি পড়েন আছেন? থাকলে অবশ্য বলবেন না, আমি শুনতেও চাই না। তো যদি কারো এরকম হয় যে আপনি 3-4 ঘন্টার বেশি পড়তে পারেন না, তাহলে একটা ছোট্ট ট্রিক্স দেই আপনাকে। আপনি আজকে মানে 3-4 ঘন্টার বেশি পড়তে পারতেছেন না, এখন হঠাৎ করে যদি কালকে আপনি 12 ঘন্টা পড়েন, তাহলে যেটা হবে তারপরে 7 দিন আপনি আর পড়তে পারবেন না, আপনি স্ট্যামিনা কুলাবে না, মনে হয়েছে 12 ঘন্টা অনেক পড়ছি। কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনি 2 ঘন্টা পড়েন,
যে রেগুলার আপনি 2 ঘন্টা পড়েন। আপনি আজকে 2 ঘন্টা পড়বেন, কালকে পড়বেন 2 ঘন্টা 15 মিনিট, তারপরের দিন পড়বেন 2 ঘন্টা 30 মিনিট, এরপরের দিন 2 ঘন্টা 45 মিনিট, এরপরের দিন 3 ঘন্টা। এই যে আস্তে 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 গতি বাড়ানো, এটা হচ্ছে ওয়াইজ ডিসিশন। আপনি একবারে 10 ঘন্টা পড়া বাকি 3 দিন পড়লেন না, কোনো লাভ আছে? না স্যার। কোনো লাভ নাই। এরকম করে আস্তে আস্তে সময় বাড়ান। এখন পড়াশোনার সময় একটা ভুল আমরা প্রায় করি, সেই ভুলটা কি? আমরা আগে নির্ধারণ করে নেই যে আমরা আজকে কতটুকু পড়বো, মানে সময় ধরেন যে আপনি আজকে 3 ঘন্টা পড়বেন। এখন আপনার যখন টাইম ফ্রেম ধরে পড়বেন যে আপনি 3 ঘন্টা পড়বেন, তখন অবচেতন মনে আপনি বারবার ঘড়ির দিকে তাকাবেন যে 3 ঘন্টা হয়েছে কিনা, তাই না? জি স্যার। অবচেতন মনে, কারণ মানুষ মাত্রই ফাঁকিবাজ। মানুষ যেমন মরণশীল, একইভাবে মানুষ মাত্রই কি ফাঁকিবাজ। বাকি এই জন্য আপনি কখনো সময় ধরে পড়বেন না। কি করবেন, একটা দিনের শুরুতে বা আগের দিন রাতে, যেমন আপনি আগামীকাল কি কি পড়বেন তার একটা ছোট্ট লিস্ট করে রাখবেন। এই যে একটা স্টিকি পেপার ব্যবহার করেন ছোট ছোট, ওখানে লিখে রাখেন। আমি এই কাজটা করতাম সব সময়, যে কালকে কি কি পড়বো তার একটা ছোট্ট খসড়া বানায় রাখতাম। তো ওইটা কতক্ষণে শেষ হবে তারপর আমার পড়া শেষ হবে। ওটা যদি দ্রুত শেষ হয় তখন দ্রুত হয়ে যাবে। ওটা যদি শেষ করতে 6 ঘন্টা লাগে তাহলে 6 ঘন্টা পর আমি আর পড়বো না। যদি শেষ করতে 10 ঘন্টা লাগে তাহলে আমি 10 ঘন্টাই পড়বো। এটাকে কোনো টাইম ধরে পড়বেন না, পড়া ধরে কতক্ষণ চলে চলুক। আমার কথা বুঝছেন? জি স্যার। নেভার সি ওয়াচ, ঘড়ি ঘড়ির মতো থাক। আপনার এমন কোনো বিশেষ যদি টিউশন মিশন থাকে তাহলে সেই হিসাব আলাদা, আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম সময় মতো বাজবে। কিন্তু অন্যান্য সময় আপনি ঘড়ির দিকে তাকাবেনই না। আপনি জাস্ট টেবিলে বসবেন, ক্ষুধা লাগলে খাবেন, ঘুম ধরলে ঘুমাবেন, ওয়াশরুমে যাইতে হলে ওয়াশরুমে যাবেন। এই হচ্ছে আপনার কাজ। দিন রাত কোন দিক যাবে যাক সেটা আপনার ব্যাপার। কথা পরিষ্কার? স্যার। আরেকটা, ঘুম চোখে পড়বেন না। আর অনেকে বলে ঘুম চোখে যেমন গাড়ি চালাবেন না, ঘুম চোখে নিয়ে পড়বেন না। ঘুমাবেন ভাই, তারপর পড়াশোনা। সারাদিন ওই ঘুম ধরে, সারাদিন ওই না, সারাদিন ঘুম ধরাটা অস্বাভাবিক, তার মানে আপনি নট ফিজিক্যালি ফিট। একটা পরিপূর্ণ সুস্থ মানুষ সারাদিন ঘুম ধরতে পারে না। আর আমি 6 ঘন্টা ঘুমাইলে তারপর আবার দিনের বেলায় পড়তে বসলে তখনও ঘুম হয়। ঘুমান আপনি, শুনেন আমার ঘুমের রুটিন শুনবেন, অবাক হয়ে না। আমি রাতে মিনিমাম 8 ঘন্টা ঘুমাইতাম, দিনে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাইতাম। তাহলে ঘুমাইতাম কয় ঘন্টা? আট আমি দশ মিনিমাম ঘন্টা 9 থেকে 10 ঘন্টা ঘুমাইতাম। আমার খাইতে মিলতে, তারপরে অন্যান্য কার্যাবলী করতে মোটামুটি মনে করেন 2-2.5 ঘন্টা যাইতো। আমি যদি সেখানে 3 ঘন্টাও ব্যয় করি, আমার কি ক্ষতি আছে? তাহলে 10 আর 3 13 হইলো না? জি আমি স্যার। প্রতিদিন বিকাল বেলা হইলে মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু বাইরে বন্ধু বান্ধবদের সাথে বা একটু আড্ডা উড্ডা দিয়ে আসি। আমার যদি সেখানে আরো 2 ঘন্টা যায়, তাহলে টোটাল কত গেল ভাই? 15 ঘন্টা না? 15 ঘন্টা। 24 থেকে 15 বাদ দেই, কত থাকে? 9 9 ঘন্টা। ঘন্টা কি কম মনে করেন? হুম? না স্যার। না, আমার মোটামুটি এরকমই হইতো স্টুডেন্ট লাইফে। 9 থেকে 10 ঘন্টা করে আমার রেগুলার হইতো। আমি ঘুমাইতাম, আমার ব্রেন যদি ফ্রেশ থাকে আমি 1 ঘন্টার পর 40 মিনিটে করতে পারবো। কিন্তু যদি আমার ঘুম ঘুম চোখে নিয়ে পড়ি, আধা ঘন্টার পরে 2 ঘন্টা লাগবে, তাও শেষ হবে না। ওকে। আর আর আপনি টিউশন করাইতেন না স্যার? টিউশন আমি করাইতাম না, এর কারণ হচ্ছে আমি শুক্র শনিতে বা শুক্রবার শনিবার একদিন করে ক্লাস নিতাম। আমি ক্লাস নেওয়া শুধুমাত্র বিদ্যাবাড়িতে, এই জব পাওয়ার পরে ব্যাপারটা কিন্তু এমন না। আমি 2015 সাল থেকে ইউসিসি তে ক্লাস নিছি, উদ্ভাসে ক্লাস নিছি। পরে যখন পড়াশোনা শেষ হইলো, ঠিক আছে, তখন বিশেষ কনফারেন্সে ক্লাস নিতে আমি সপ্তাহে একদিন করে ক্লাস নিতাম। তো একদিন করে ক্লাস নিলে মোটামুটি আমার 3,500 থেকে 4,000 করে আসতো। তো মাসে যদি 4 দিন ক্লাস নিতে, তাহলে কত? 4 4 16,000। আমি ধরলাম সেটা 12,000। 12,000 হলে ভাই আমি আরামসে চলতে পারি। কথা বুঝছেন? জি স্যার। এখন আপনাদের যদি টিউশন থাকে তাহলে টিউশনের মতো করে নিবেন। আমার একদিন সারাদিন যাইতো, যেদিন ক্লাস নিতাম সেদিন সারাদিন ক্লাস নিতাম, অথবা ওই দিনটা মায়ের। এখন আপনারা যখন টিউশন করবেন তখন সপ্তাহে 3 দিন পড়াবেন, ধরলাম 3 × 2 = 6 ঘন্টা গেল। তাও তো আমার চেয়ে কিন্তু সময় কমই যাচ্ছে আপনার। আমার একদিনের সময় যেত প্রায় সারাদিন। তো সারাদিনে তো আমি অন্তত 8-9 ঘন্টা পড়তাম। কথা বুঝছেন? মানে আপনার লাইফ যেভাবে আপনি সেভাবে কাস্টমাইজ করে নেন, অন্য কাউকে অন্ধভাবে ফলো করেন না। কখনো অন্যের ফুটমার্ক ধরে হাঁটা যায় না, নিজের ফুটমার্ক ক্রিয়েট করেন। বুঝা গেছে?
এটা আপনাকে আপনাকে নিজের মতো করে কিছু জিনিস ছাড় দিতে হবে আর কিছু ম্যান্ডেটরি জিনিস আপনাকে আগায় নিতে হবে। এখন আপনার অনুযায়ী আপনি কি ছাড়বেন, আপনি কি পড়বেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ফরসে আপনার প্রত্যেকটা মানুষের কোনো স্ট্রং জোন থাকে। যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে, মানে আমি যেহেতু 15 সাল থেকে কোচিং জগতের সাথে বা পড়াশোনার মধ্যে আছিলাম, আমি আমার চাকরির পরীক্ষার জন্য কোনোদিন একটা হরফ ইংলিশ পড়া লাগে নাই। এখন এটা আমার অ্যাডভান্টেজ, আপনারও নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে অ্যাডভান্টেজ আছে, ওই অ্যাডভান্টেজটাকে কাজে লাগান। কথা বুঝছেন? যারা বিশেষ করে 9-10 ম্যাথ বই পড়ান, মানে টিউশন করেন, ওদের ম্যাথের বেসিক অনেক ভালো থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি আপনার কোনো জিনিসে স্ট্রং জোন না থাকে, তাহলে স্ট্রং জোন ক্রিয়েট করেন। আপনি জানবেন বা নিজেকে জাজ করেন, দেখবেন কোথাও না কোথাও আপনি ভালো পারেন। ইংলিশ ম্যাথ ভালো না পারলে আপনার মুখস্থ বিদ্যা ভালো হতে পারে, সাধারণ জ্ঞানে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। মানে ডোন্ট থিঙ্ক ইউর সেলফ ইউজলেস। আপনি অনেক ভালো পারেন, অনেকটা পথ হেঁটে আসছেন জীবনের, আর সামান্য কিছু পথ। ভালো করে পরিশ্রম করেন, রিজিকের মালিক আল্লাহ। ওকে? জি স্যার। তাহলে ভাই আজকে ভালো থাকেন, একটু বিদায় নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ভালো থাকেন।